আসসালামু আলাইকুম বাংলাদেশ। সকলকে নমস্কার এবং সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের এই ইভেন্টের জন্য, যেটার নাম আমরা দিয়েছি এসএমই নেক্সট। তো প্রথমেই যেটা আমি করতে চাইবো সেটা হচ্ছে ট্যালি সলিউশনস এর পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের দারুণ সৌভাগ্য যে আমরা বিভিন্ন লোকেদেরকে আমাদের সাথে পেয়েছি আজকে আমাদের এই আলোচনার জন্য। কিন্তু আলোচনাটি শুরু হওয়ার আগে কিছুক্ষণ কিছু কথা বলতে চাইবো এমএসএমইদের সম্পর্কে, এমএসএমই ডে এর সম্পর্কে। এমএসএমই কথাটার মানে হলো মিডিয়াম, স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজেস। বেসিক্যালি এমএসএমই কথাটা যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে অসংখ্য ছোট এবং মাঝারি ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে আমরা এক কথায় আমরা বলে থাকি এমএসএমই। এবং এরা যেহেতু আছেন বলেই আমাদের দেশের ইকোনমি বেঁচে আছে, এগিয়ে চলে এবং চিরকাল এগিয়ে থাকবে। তো আজ থেকে 3 বছর আগের কথা আপনাদেরকে বলি। আজ থেকে 3 বছর আগে ইউনাইটেড নেশনস প্রথম এটা মনে করেন যে এই যে ছোট্ট এবং মাঝারি ব্যবসারা আমাদের চারিপাশে আছেন তাদের জন্য একটি আলাদা দিবস আমরা যেন পালন করতে পারি, এবং সেই কারণেই 2017 সালে 27 জুন 2017 প্রথমবারের জন্য আমরা ইন্টারন্যাশনাল এমএসএমই ডে পালন করি। এবং তারপর থেকে প্রত্যেক বছর ট্যালি সলিউশনস এর কথা বলবো। ট্যালি থেকে আমরা প্রত্যেক বছর এই দিনটি আমরা পালন করি এবং আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব আমরা তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সুবিধে তাদের অসুবিধের কথা শুনে, তাদের কথা আরো মানুষের কাছে আমরা সেটা পৌঁছে দেওয়ার আমরা একটা চেষ্টা করি। তো আজকে প্রথমত বাংলাদেশে হয়তো প্রথমবারের জন্য আমরা এমন একটি ইভেন্ট করছি, অনলাইন করতে বাধ্য হচ্ছি কেন কি আমাদের চারিপাশে করোনা এবং কোভিড-19 ছড়িয়ে আছে বলে আমরা এই ইভেন্টটা অনলাইন করতে বাধ্য হচ্ছি। না হয়তো আমরা হয়তো আপনাদের সামনে বাংলাদেশেই আমরা একটা ইভেন্ট হয়তো করতাম, কিন্তু অনলাইন যেহেতু আমরা এসছি এবং তাই জন্য অনেক মানুষদের কাছেও আমরা পৌঁছে যেতে পেরেছি। আমার দীর্ঘ বিশ্বাস যে নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে অনেক মানুষেরা আমাদের এই ইভেন্টে যোগদান করেছেন। আমাদের এই ইভেন্টটা এই মুহূর্তে ফেসবুক লাইভেও আছে, আমাদের ট্যালি সলিউশনস বাংলাদেশ পেজে আমরা সেই ইভেন্টটা দেখতে পাচ্ছি। আশা করি আজকে আমরা সবার সাথে একটি ভালো আলোচনা করতে পারবো এবং সবচেয়ে বড় কথা আমরা এটা বুঝতে পারবো যে বাংলাদেশে কেন এবং বিশ্ব জুড়ে ছোট এবং মাঝারি ব্যবসাদের কি ইম্পর্টেন্স, এবং তার সাথে এটাও বুঝতে পারবো যে আজকে যে আমরা যে একটা বিপত্তির মধ্যে আছি, চারিদিকে যে করোনা এবং কোভিড ছড়িয়ে আছে, এর মধ্যে থেকেও আমরা কিভাবে সাধারণভাবে আমরা আমাদের ব্যবসাকে আগে নিয়ে যেতে পারি এটা আমরা বুঝি। তো প্রথমেই আপনাদের সকলকে আলাপ করিয়ে দিই, আজকে আমাদের যারা প্যানেলিস্ট আছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। প্রথমেই যার নাম নেব তার নাম হচ্ছে মিস্টার বিবেক সুবাসারিয়া। উনি হচ্ছেন ট্যালি সলিউশনস এর আমাদের কান্ট্রি হেড, বাংলাদেশের কান্ট্রি হেড ট্যালি সলিউশনস এর। উনি আজকে আমাদের সাথে আছেন। আরেকজন যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর আনোয়ার ফারাজি ইমন। তিনি হচ্ছেন ফারাজি হসপিটালস ফারাজি গ্রুপের চেয়ারম্যান। অসংখ্য লোকেরা ওনাকে নিশ্চয়ই চেনেন। স্যার, আপনাকে জানাই সালাম। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যি আমাদের এটা সৌভাগ্য যে আপনি আমাদের এই ইভেন্টে আজকে আসতে পেরেছেন। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন মোহাম্মদ ইকরামুল হক। তিনি হচ্ছেন ব্রাদার্স অ্যাগ্রো ফুড প্রোডাক্ট কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। উনিও আজকে আমাদের সাথে আছেন। এবং তৃতীয় জন যিনি আমাদের সাথে আজকে আছেন, তিনি এখন অব্দি আমাদের এই মিটিংটা জয়েন করে উঠতে পারেননি, কিন্তু আশা করি আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। উনার নাম হচ্ছে ইনামুল হাসান। উনি হচ্ছেন একজন এফসিএ। তিনি ম্যানেজিং ডাইরেক্টর এইচএম ইনাম অ্যান্ড কোম্পানি বাংলাদেশে। তো উনিও আমাদের সাথে আজকে যোগ দেবেন। এবং আরো দুজনের আসার কথা ছিল, অবশ্য বিভিন্ন কারণে তারা আজকে আমাদের এই ইভেন্টে যোগদান দিতে পারছেন না। তবে আমরা নিশ্চয়ই চেষ্টা করব, কেন কি এটা তো শুধু একটি ইভেন্ট নয় বা শুধু একটি আলোচনা নয়, এরকম আলোচনা আমরা আশা করি যে চিরকাল আরো চলতে থাকবে বাংলাদেশে। তো আমরা চেষ্টা করব যে তাদের অন্য কোনো দিন যদি আমরা পেয়ে
তাদেরও বক্তব্য যদি আমরা শুনতে পারি, আমরা সেই চেষ্টাটাই রাখবো। তো এই ইভেন্টটা আমি এখন শুরু করছি। প্রথমেই একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব আমাদের যিনি বাংলাদেশের কান্ট্রি হেড আছেন, মিস্টার বিবেক শোভাচারিয়াকে দিয়ে আমি শুরু করব। স্যার, যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হলো যে এমএসএমই, যেটা হচ্ছে ছোট মাঝারি ব্যবসা যারা আমাদের আশেপাশে আছেন, তারা মানে বিশ্ব শুদ্ধ আমরা যদি দেখি তো করোনার জন্য তাদের কাজকর্ম অনেকটাই বেশি ইম্প্যাক্ট হয়েছে। তো আপনার এদের কি বলা আছে? আপনার কি মনে হয় যে আমরা কিভাবে এদেরকে আরো ইন্সপায়ার করতে পারি বা এদেরকে একটু অনুপ্রেরণা দিতে পারি যে এরা নিজেদের ব্যবসা এই মুশকিল সময়েও নরমালি যেন কন্টিনিউ করতে পারেন? আপনার কি মনে হয়? Thank you, Pramit. First of all, I would like to thank everybody, all the panelists. I would welcome them to the panel discussion. Just to start with, আমি শুধু বলতে চাই, MSMEs are the major contributors to any type of economy all throughout the world. এটা আমরা সবাই জানি। Being said that, এই MSME হচ্ছে those type of people who are not very digitally tech savvy, or maybe they are not very digitized. They have a common pattern of doing business, which is the physical pattern of doing business, and they practice doing business on more physical contact with their customers. So in this situation of COVID, it is very, very unfortunate that these type of people, or the major chunk of MSMEs who are not digitized, have been very, very very badly impacted. So but still, as a human being, see, all the people have to come out of the situation. There are situations where we have to help them out. They take help from other people. They have motivating personalities all across them. So we all in a social environment, we have this moral responsibility to make them aware of how things are going to shape up, or what things are good for them. So I think saying that in a current situation, it's a moral responsibility of everybody, be it MSME, be it small, be it big, to stay in one group and to motivate each other to understand how do we actually cope up with the situation, change, digitize, and adopt the new normal which is there, which is the new thing for an MSME. So this is the current situation that is actually going to be, it is going to prolong for a longer time. That is what my ideology says all about. একদম স্যার। তো আমার সামনে এই মুহূর্তে কিছু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটা আমরা আমাদের প্যানেলিস্টদেরকে আমরা জিজ্ঞেস করব। আমাদের আজকে এই সৌভাগ্য যে আমাদের কাছে যে তিনটি প্যানেলিস্ট আমরা আজকে আমাদের সাথে পেয়েছি, তারা তিনজনেই খুবই ডিস্টিংক্ট সেগমেন্টে বিলং করেন। আমরা যদি এমএসএমই কে গোটা একটা সেগমেন্ট হিসেবে আমরা যদি দেখি, সেই সেগমেন্টের মধ্যে অসংখ্য ছোট ছোট সাব সেগমেন্ট আছে। তো আজকে যদি আমরা ডক্টর আনওয়ার ফারাজির কথা যদি আমরা বলি, তো উনি নিশ্চয়ই হসপিটাল সেগমেন্টে বিলং করছেন এবং বেসিক্যালি সার্ভিস সেগমেন্টে বিলং করছেন। আজকে যদি আমরা মোহাম্মদ ইকরামুল হকের যদি আমরা কথা বলি, তো তিনি এফএমসিজি সেগমেন্টে বা যেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি গুড সেগমেন্টে উনি বিলং করেন। আর যদি আমরা আজকে যদি এফসিএ এনামুল হাসান স্যারের সাথে যদি আমরা কথা বলি, উনার সম্পর্কে যদি আমরা বলি, তো উনি বেসিক্যালি একটি এফসিএ এবং তিনি একটি ট্যাক্স প্র্যাকটিশনার এবং তিনি সেই দিকে অসংখ্য ব্যবসাকে তিনি সাহায্য করছেন। তো আমরা একটা খুব এক্সস্টিভ একটা আইডিয়া আমরা পেতে চলেছি এমএসএমই দের সম্পর্কে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে যে এই এমএসএমই গুলি এই মুশকিল সময়ে, এই কোভিড এর সময়ে কিভাবে তারা নিজেদের ব্যবসাকে আরেকটু গুছিয়ে নিতে পারেন, যাতে সব জিনিস যেন স্মুথলি ওরা চালিত করতে পারেন। তো প্রথমেই আমি শুরু করব ডক্টর আনওয়ার ফারাজিকে একটি প্রশ্ন করে। তো স্যার, আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে প্রচলিত যে কটা অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ যেগুলো গভর্নমেন্ট হয়তো অ্যানাউন্স করেছেন, সেগুলো কি, এবং কি করে একটি সাধারণ এমএসএমই এগুলোর সুবিধা নিতে পারেন? আপনার কি মনে হয় স্যার?
জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এই কোভিড এর সময়, এই করোনাকালীন সময় আমরা যারা প্যানেলে আছি তারা সুস্থ আছি। আর এখনকার সবচেয়ে বড় সময় হলো সফলতা হলো এখন সুস্থ থাকা। আলহামদুলিল্লাহ, আমরা যারা কথা বলছি অথবা যারা ভিউয়ার আছেন তারাও হয়তো সুস্থ আছেন বিধায় তারা দেখছেন। সকলকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি দু একটি কথা বলছি। এমএসএমই, এটা হলো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটা প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা শহরের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। এরা যদি ভালো থাকে তাহলে কিন্তু এদেরকে নিয়ে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা বা মানে দেশের কন্ট্রিবিউশন শুরু হয়। সেক্ষেত্রে এরা যদি ভালো থাকে তাহলে দেশের অর্থনৈতিক সচ্ছলতা ভালো থাকবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় এদেরকে বেঁচে রাখা, এদেরকে সাপোর্ট দেওয়া প্রত্যেক সরকারের একটা দায়িত্ব। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং সেই দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জননেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করে এইবার বাজেটে, এইবার বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটে তাদের ব্যাপারে অনেক গুরুত্ব সহকারে দেখছেন। হয়তো সেই ফ্যাসিলিটি পাওয়ার ক্ষেত্রে হয়তো আমাদের অনেক কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু জটিলতা থাকলেও আমার বিশ্বাস তারা যেই সব সেক্টরে এই বাজেট প্রেরণ করা হয়েছে তারা যদি মানে সঠিক চ্যানেলে যেতে পারেন তাহলে অবশ্যই সরকারের পক্ষ থেকে আপনারা সেই সাপোর্টটা পাবেন। এবং সেটা আপনারা এখন তো আপনারা একেবারে যুগ, ডিজিটালাইজ যুগ, এখন বলার কিছু নাই। আপনি গুগল মাস্টার আছে অথবা প্রত্যেকটা সেক্টরে অনলাইন, যেরকম আমরা এখন এক সময় কিন্তু এই যে জুম ইনে যে আমরা আজকে কথা বলছি, ইন্ডিয়া থেকে যে সাবস্ক্রাইব হচ্ছে, এটা কিন্তু একসময় ছিল না। একসময় আমাদের ভাবনাও ছিল না মিটিং করার জন্য সেই টিকিট কেটে তারপর এরোপ্লেনে গিয়ে হোটেল বুকিং করে তারপর আমাদের মিটিং করতে হবে। কিন্তু এখন কিন্তু যুগ চলে আসছে, এই যুগের সাথে পরিবর্তন হতে হবে। প্রথম কথা হলো এই যুগের পরিবর্তনের আসার জন্য প্রথম হলো আপনাকে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, এর বিকল্প নাই। যুগের সাথে পরিবর্তন হতে হলে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে। সেই আমরা আজকে মিটিং করছি, সেই হিসাবে আমি বলবো যে যারা এই যুগের সাথে তাল মিলাতে পারবে না তারা কিন্তু সামনের দিকে আগাতে পারবে না। সুতরাং আপনার এই সরকারের যে বাজেটগুলি আছে সেই বাজেটগুলি আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটা আপনারা নিজের দায়িত্বে জানার ডিজায়ার, ইচ্ছা থাকতে হবে, সেটা আপনারা জেনে নেবেন। তবে সরকারের বিভিন্ন প্রকল্পে আমার সঠিক এখন পুরোপুরি মনে নেই কোন জায়গায় কতটুকু বাজেট দিয়েছে, তবে এই ব্যাপারে বাজেট বড় আকারে বাজেট দেওয়া হয়েছে, সেইগুলি আপনারা অবশ্যই খবর নেবেন এবং জেনে সেই ব্যাপারে আপনারা তদবির করবেন বা সেই পথে হাঁটবেন। আমি এই ডিজিটালাইজের ব্যাপারে বলি, ডিজিটালাইজ একসময় অপশনাল ছিল মানুষের জীবনে, থাকলে ভালো, না থাকলেও চলবে। কিন্তু নাও ডেজ এখন কিন্তু ইজ দ্য নেসেসারি। আপনি যদি আপনার ইজ নিডেড, এখন যদি আপনি ডিজিটালাইজের দিকে না আগান তাহলে একটা সময় আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আপনি আপনার নিজেরই কোনো সফলতা করতে পারবেন না, আপনার ব্যবসায় কোনো সফলতা করতে পারবেন না, কোনো সেক্টরেই আপনারা ভালো কিছু করতে পারবেন না। একসময় আমরা কিন্তু ভাবতে পারি নাই যে আমরা যে অনলাইনে কেনাকাটা করব। এখন কিন্তু সেই অনলাইনের মাধ্যমে আমরা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা প্রোডাক্ট অর্ডার করছি, আমরা আমার প্রোডাক্ট আমার ঘরে পৌঁছে যাচ্ছে, তাই না? একসময় কিন্তু এটা ছিল না। যেরকম আমি আমার কথাই বলি, আমার এখন 70 থেকে 80% কেনাকাটা হয় অনলাইনে। আমার বউ সময় আছে, সে অনলাইনে বিভিন্ন জিনিস সার্চ করে কম্পেয়ারও করা যায়, আপনি দামেরও কম্পেয়ার করা যায়, দাম টাম কম্পেয়ার করে সে যেটা ভালো লাগে অর্ডার করে সে বাসায় প্রোডাক্ট দিয়ে তারপর ক্যাশ আউট পেমেন্ট আর কি, আপনি প্রোডাক্ট রিসিভ করবেন দেন পেমেন্ট দিবেন। তো এটা একটা এক্সাম্পল দিলাম। সুতরাং এই এক্সাম্পলের সাথে আপনারা তাল মিলে এখন কিন্তু আপনার এই যে একসময় কিন্তু এই যে আমাদের দেশে হালখাতা ছিল, এটা আমিও পেয়েছি, যে বছর শেষে হালখাতা নিয়ে বসে কার কাছে কত টাকা ডিউ আছে
কত টাকা পাবে এবং সেই টাকা পরিশোধ করতো। তারপর তারা মিষ্টি মিষ্টি খাওয়াইয়া মানে ওই বছরের হিসাব নিকাশ শেষ করতো। এখন হ্যাঁ, কিন্তু এটা ছিল নাই। এটা কিন্তু একসময় ছিল। কিন্তু আপনাকে এখন অ্যাকাউন্টিং এর ব্যাপারে এই যে টালি সফটওয়্যার, এই যে যুগ উপযোগী তারা যে চিন্তা, তাদের যে ভাবনা, এটা আমাকে বিস্মিত করছে। আমি কিন্তু আমার হসপিটালে, করাজি হসপিটালের অ্যাকাউন্টস এর অনেক পার্ট নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। এখন একেকটা জায়গায় একেক মানে একেক সফটওয়্যার কোম্পানি, একেকটা সফটওয়্যার কোম্পানি একেক জায়গায় স্পেশালাইজড। এই টালি কিন্তু শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটা দেশে আমি মনে করি টালি সফটওয়্যারটা একটা অ্যাকাউন্টিং এর জন্য একটা বেস্ট মানে পলিসি। এবং তারা এই যে এসএমই এর জন্য কিন্তু ছোট্ট পরিসরে তারা এই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে থাকেন বা সহজ মানে সহজলভ্য। এরা অনেক হেল্পফুল মানুষ। আমি এখন টালিতে নিয়ে যেরকম আমার দিন শেষে আমার হাতে কয় টাকা আছে, আমার ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, সবকিছু আমি কিন্তু একটা শুধু মানে ফিগারে না, আমরা এখন গ্রাফিকের মাধ্যমে দেখতে পারি। এবং ফিগার দেখারও এখন মানুষের সময় নাই। যেরকম আমারও সত্যিকার অর্থে আমি ছোট্ট মানুষ, তারপরে আমার অনেক ব্যস্ততা। আজকে অ্যাকাউন্টিং এর বলছে, স্যার আপনি কিন্তু আমি পাচ্ছি না, আমি কি আজকে তো আমার মিটিং আছে, আমি সময় দিতে পারবো না। পরে বললো যে স্যার একটা গ্রাফিক কি আছে, আপনাকে মেলে মানে মেলে পাঠিয়ে দিচ্ছে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে, আপনি একটু দেখে নিন। আমি যাই হোক গাড়িতে বসে আসার পথে আমি দেখে নিলাম। তো বিষয়টা হলো যে যুগের সাথে তাল মিলিয়ে আমাকে আপনাকে আগাতে হবে। আমি পরবর্তীতে ব্যবসায়িক বিষয় নিয়ে আমি কথা বলবো। অন্য একদম ভাইদের কথা শুনতে চাই। ধন্যবাদ। একদম ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আহ, আপনাকে যে প্রশ্নটা করলাম, আহ, অনেকটা তার একটা সিমিলার প্রশ্ন আমি করতে চাইবো এখন মিস্টার ইনামুল হাসানকে করতে চাইবো। তো যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে এই যে গত কয়েক মাস ধরে, এবং যেটা ডক্টর আনোয়ারও আমাদেরকে বলছিলেন যে 1 জুলাই থেকে আপনাদের নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে এবং একটি নতুন বাজেট ডিক্লেয়ার করা হয়েছে। তো এই গত কয়েক মাস ধরে যে কটি মানে সরকারি ব্যবস্থা যেগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে এমন কি কিছু নির্দিষ্ট কিছু আছে যা ব্যবসায়ীদের সাহায্য করছে বা ভবিষ্যতে তাদের সাহায্য করবে? আপনার যদি তার বিষয়ে আপনি যদি একটু বলতে পারেন, তাহলে আমাদের যারা এমএসএমই, যারা ছোট ব্যবসায়ীরা আজকে আমাদের ইভেন্টে এসেছেন, তাদের একটু সুবিধা হবে। আসসালামাইকুম, ধন্যবাদ সবাইকে। তো আমরা যেটা আমাদের সেক্টরে দেখতে পেলাম যে এসএমই উদ্যোক্তাদের জন্য আমাদের গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো সামনে বাজেট যে দেওয়া হয়েছে, এই বাজেটের ক্ষেত্রে এসএমই সেক্টরে আসলে খুব বড় ধরনের কোনো পরিবর্ধন এমনটা লক্ষ্য করা যায় না। সেক্ষেত্রে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাজেটটা বেশ হলো, কিন্তু তার বাস্তবায়নের নিরীক্ষে গভর্নমেন্টের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের দেশের যে পেপার ওয়ার্কিং, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি স্যার। তো সেক্ষেত্রে বাস্তবতা নিরীক্ষে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে আমরা একটা রংপুর, আপনি জানেন যে আমার ফ্যাক্টরি হচ্ছে আপনার রংপুর জেলার একটা উপজেলা, তারাগঞ্জ ছোট্ট একটা উপজেলা, 5টা মাত্র ইউনিয়ন নিয়ে আমার একটা উপজেলা গঠিত। আমাদের রংপুরে যেটা হয় যে এই এসএমই ফাউন্ডেশন যেটা বা আমাদের দেশে যেটা হয়ে থাকে সেটা সবকিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে। আমরা মফস্বলে যারা থাকি এই সুবিধাটা, প্রপার সুবিধাটা কিন্তু পাইনি। আমি গত বছরে এরকম একটা বাংলাদেশ ব্যাংকের মিটিং এ বলছিলাম যে এই যে এসএমই এর বিষয়টা নিয়ে, ঠিক এরকম একটা এসএমই ফাউন্ডেশনের একটা মিটিং ছিল সেখানে, যে আমাদের এলাকার জন্য আলাদা কোনো বাজেট বা আলাদা কিছু আছে কিনা। এরকম তারা বললো যে এলাকার ভিত্তিক আলাদা নেই, এটা টোটাল বাংলাদেশ ভিত্তিক আছে। বাংলাদেশ ভিত্তিকের নিরীক্ষে এখন আমাদের রংপুরেও কিন্তু যথেষ্ট ছোট বড় এসএমই উদ্যোক্তা আছে, তারাও চাই কিছু ভালো কিছু করতে, কিন্তু সম্ভব হয় না আমাদের গভর্নমেন্টের এবং ব্যাংক কিছু পলিসির কারণে। ব্যাংক পলিসি গুলো আসলে এসএমই যারা উদ্যোক্তা তাদের মানে কাছাকাছি নয়, কিছু কঠিন শর্ত আরোপ করা থাকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন এসএমই উদ্যোক্তা উনি কি হচ্ছে যে ব্যবসা শুরুই করেননি, উনাকে বলা হচ্ছে তুমি ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে এসো, তুমি তোমার ভ্যাটের পেপারস নিয়ে এসো। বিভিন্ন সেক্টরের যে আইনের জটিলতা, এই আইনের জটিলতা কাটিয়ে একজন উদ্যোক্তা ওঠার জন্য খুবই কষ্টদায়ক। যখন হয়তো একটা উদ্যোক্তা, যেমন আমরা হয়তো ইস্টাবলিশ কিছুটা হয়েছে, হওয়ার পরে দেখছি যে আমাদের আইটি সেক্টরের আবশ্যকতা উপলক্ষ,
যে আমরা এখানে এটা আমার প্রয়োজন, আইটি সেক্টরে আমার সফটওয়্যার প্রয়োজন, এটা কিন্তু পরের একটা ধাপ। আগে একটা উদ্যোক্তাকে, আগে ব্যবসাটাকে দাঁড় করাতে হবে। যদি সে দাঁড় করাতে না সম্ভব, মানে সক্ষম না হয়, তাহলে কিন্তু আমার এই সেক্টরের প্রয়োজন আসছে না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আনোয়ার স্যার কিন্তু কিছু বললেন যে আমাদের দেশের বাজেটের বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে আসলে ওনারা তো সিটি শহরে থাকেন, ঢাকা শহরে থাকেন, তো সেক্ষেত্রে আমরা আসলে মফস্বল শহর থেকে এই জিনিসগুলো আসলে প্রপার সুবিধাগুলো আমরা কিন্তু আসলে হয়তো ধরে নিচ্ছি আমাদের ব্যর্থতা কিংবা হয়তো রাষ্ট্রের ব্যর্থতা, যাই সেটা আমরা কিন্তু প্রপার সুবিধাটা নিতে পারি না। যখনই নিতে পারছি না, তখন উদ্যোক্তা যদি তৈরি না হয়, সেক্ষেত্রে আপনার এসএমই যে সেক্টরটা যদি গ্রো না করে, সেক্ষেত্রে আইটির যে চাহিদাটা কিন্তু অগোচরেই রয়ে গেল। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে আমাদের এসএমই সেক্টরের কিছু বিজনেস পলিসিকে একটু শিথিল করা দরকার। কারণ হচ্ছে যে আমি ইতিপূর্বে বললাম যে কিছু পেপারস এর জটিলতা রয়ে গেছে, এই জটিলতাগুলোকে একটু আমি মনে করি যে সময় উপযোগী। যেমন আজকে আমি দেখলাম কি যে আমাদের দেশে কিন্তু মোটামুটি আমাদের সরকার প্রধানরা বলছেন যে ডিজিটালাইজড আমাদের দেশ হয়ে গেছে, কিন্তু আমি আজকে আমার একটা ইনপুট লাইসেন্স রিনিউ করার জন্য কি হলো, আমাকে 3 দিন সে অফিসে লোক পাঠাতে হলো। এখনো কিন্তু ডিজিটালাইজড হলেও কিন্তু পরিপূরক এখনো কিন্তু ডিজিটালাইজড হয়নি। এটা কিন্তু আমাদের রাষ্ট্রের, আমি বলবো যে এটা ব্যর্থতা। সেক্ষেত্রে আর আমি যদি এখন আমাদের এই সেক্টরের যদি দেখা যাচ্ছে যে আইটির যে বিষয়গুলো বলি, আইটির বিষয় এখন আমাকে যে ইভেন্টটা বা গোলটা দেওয়া হয়েছে যে নতুন সফটওয়্যার, সেক্ষেত্রে নতুন যে সফটওয়্যারের কথা এখন আমি টেলিসলিউশনের যেটা দেখেছি, জানি না ঢাকাতে কি হচ্ছে না হচ্ছে, আমার সেটা সেভাবে অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের মফস্বলে আমি কিন্তু বেশ কিছু সফটওয়্যার আমি কিন্তু আমাদের যিনি টালি পার্টনার আছে বা আরো ইতিপূর্বে যিনারা আমার পরিচিত ছিল তাদের দিয়ে কিন্তু বেশ কিছু টালি সেল হয়েছে, কিন্তু সেল হওয়ার পরেও প্রপার জনবল এবং দক্ষ জনশক্তি না থাকার কারণে আমাদের এই সাইডে কিন্তু টালি সফটওয়্যারটা ওইভাবে গ্রো করতে পারেনি। সেক্ষেত্রে কি হচ্ছে যে একজন যেমন আনোয়ার স্যার উনি বললেন যে উনি উনার নিজের অ্যাকাউন্টসটা দেখার উনি সময় পান না। যখন একটা বিজনেস গ্রো করে, দক্ষ জনবল যদি আসলে মার্কেট থেকে উনি তো সময় দিতে পারবেন না কখনোই যে উনি একজনকে টেন আপ করবেন, টেন আপ করে ঠিক আছে তুমি ভাই এই কাজটা দেখো, তুমি আমার এই সাইডটা দেখো, কিন্তু উনার কি আছে এখন উনি চাচ্ছেন যে একজন দক্ষ জনবল যে উনার কাজটা দেখতে পারে। সেক্ষেত্রে ঢাকা শহরে যতটা অ্যাভেলেবল, কিন্তু আমাদের মফস্বলে এই ধরনের ছেলেপেলে বা এই ধরনের দক্ষ জনবল আসলে আমি বলবো যে খুবই শর্ট। এবং আমি এটা আপনারা হয়তো জানেন কি জানি না, আমি আমাদের উত্তরাঞ্চলে বেশ একজন বড় ব্যবসায়ী আছেন, ওনাকে আমি একদিন সফটওয়্যারের কথা বলে আমি সফটওয়্যার নিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পরে উনি লোকবলের অভাবে ওনার ফার্মে প্রায় 1,500 লোক কাজ করতেছে, কিন্তু ওই সেক্টরের ওই লোকটা উনি পাচ্ছেন না যে ওনার অ্যাকাউন্টটা ফুললি দেখবেন এবং সেটাতে চালাবেন। কিন্তু উনার যারা লোকবল আছে উনারা ম্যানুয়ালি সেই আগের যুগের ইমানদার আমলের খাতা ব্যবহার করতে চলছে, সেক্ষেত্রে উনি ওইভাবেই চালিয়ে যাচ্ছেন। কিন্তু উনি এখনো জানেন না যে আসলে এই সেক্টরে উনার যে ট্যালি সফটওয়্যার বলেন বা যেটাই বলেন, ওনার যে আসলে আপনার তথ্য প্রযুক্তির যে জ্ঞানের অভাব এবং ওনার যে ঘাটতি, এটা যে কত দূরে ওনাকে ঠেলে দিচ্ছে সেটা হয়তো আনোয়ার স্যার বুঝছে বা আমি বুঝছি। আমি কিন্তু ট্যালি সফটওয়্যার ব্যবহার করছি 2011 সালের প্রায় জুলাই মাস থেকে। আমার ওই সময়কার ব্যবসায়িক টার্নওভার আপনার বাৎসরিক মোটামুটি 3 থেকে 4 কোটি টাকা, আজকে আমার টার্নওভার 1 থেকে 150 কোটি টাকা। সেই সময় থেকেই কিন্তু আমি ট্যালি সফটওয়্যার বা আমি তথ্য প্রযুক্তির উপরে যথেষ্ট ইন্টারেস্টেড ছিলাম যে আমার এই সেক্টরটা আমাকে ডেভেলপ করতে গেলে আগে থেকে এটা বাইন্ডিংস এর মধ্যে আনতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে যখন আমার ব্যবসাটা বড় হয়ে যাবে তখন কিন্তু আমি আর এটা চাইলেও সামলাতে পারবো না। সেক্ষেত্রে আমি টালিকে রিকোয়েস্ট করব যে আমাদের মফস্বল শহরগুলোতেও আপনারা হয়তো নার্সিং করবেন বা কোনো কলেজ বা ইউনিভার্সিটির মাধ্যমে, যে ইউনিভার্সিটির ছেলেপেলে যারা আছে তারা কি হচ্ছে যে সেখানে আমরা বেসিক একটা 15 দিনের বা 1 মাসের বা 1.5 মাসের, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর ছেলেপেলে তো অনেক বেকারত্ব তারা বসে থাকে, ছেলেপেলেদেরকে যদি আপনারা ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে যদি তাদেরকে বলেন যে আমাদের প্রোডাক্টেই আমাদের জিনিসেই তোমরা মার্কেটে যাও, তোমরা যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে জব অফার হতে পারে এরকম। স্যার মানে একদিক থেকে আপনার যদি কথার একটা সামারি যদি আমি করতে পারি, সেটা যেটা আমি বুঝতে পারছি যে হয়তো চিরকালই একটা দরকার ছিল, মানে ছোট যারা ব্যবসারা যারা আছে, ছোট বা মাঝারি ব্যবসা যারা আছেন,
তাদের চিরকালই একটা এই যে তথ্য প্রযুক্তির দিকে যাওয়ার একটা দরকার হয়তো চিরকালই ছিল, কিন্তু এখন সেই দরকারটা আরো বেশি হয়ে গেছে, কেন কি যে অবস্থা চারিদিকে ছড়িয়ে আছে এবং সেই দিকে আমাদের এগিয়ে তো যেতেই হবে, সেটা তো মানে উইদাউট এ ডাউট আমাদের সেটা করতে হবে। ধন্যবাদ স্যার আপনার এই জবাবের জন্য, অনেকটা আমরা আইডিয়া পেলাম এবং কিভাবে আমরা যে জিনিসগুলোকে আরো এগিয়ে নিতে পারবো সেটার ব্যাপারে একটা ওভারঅল আমরা আইডিয়া। এর মধ্যে আমার একটা জোর রিকোয়েস্ট থাকবে যে আপনার মফস্বল শহরে আমাদের অনেক শিক্ষার্থী আছেন, অনেক গরিব ঘরের শিক্ষার্থীও আছেন, তারা দেখা যাচ্ছে জব খুঁজেন কিন্তু জবের সঠিক লাইনটা জানেন না। তাই আমি যদি মনে করি যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ভোকেশনাল যে বা টেকনিক্যাল যে কলেজগুলো আছে, এখানে ছোটবেলায় আমি যখন লেখাপড়া করি, আমাদের মফস্বল এক জায়গাতেই আমি লেখাপড়া করেছি, তো সেখানে দেখেছি কি দর্জির শিক্ষা বা বিভিন্ন কারিগরি শিক্ষা, এই শিক্ষাগুলো দিতে বিভিন্ন সংস্থা এগিয়ে আসতো। এরকম যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মফস্বল শহরে, তাহলে কি হচ্ছে যে আপনাদের যে সেক্টরটা আছে এই সেক্টরটা ডেভেলপটা আমি মনে করবো যে এখন যদি প্রতি বছরে 10% হারে ডেভেলপ হচ্ছে, তখন প্রতি বছরে 15% হারে ডেভেলপ হবে। ধন্যবাদ সবাইকে। একদম একদম ঠিক কথা বলেছেন। আমরা চলে যাব আমাদের একটা প্রশ্নের দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি ডক্টর আনোয়ার কিছু বলতে চাইছেন, তো স্যার আপনি বলুন। জি, থ্যাংক ইউ। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ধন্যবাদ জানাচ্ছি ইকরামুল হক ভাইকে, উনি অনেক কথাই বলেছে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 20,000 কোটি টাকা কিন্তু এই ক্ষুদ্র ঋণের জন্য প্যাকেজ ঘোষণা করেছে। তার প্রত্যেকে ব্যাংক থেকে 9% মানে হারে সে লোন নিতে পারবে। এর মাত্র 4% অনলি যারা ক্ষুদ্র ঋণী ব্যবসায়ী তাদের দিতে হবে, আর 5% কিন্তু সরকার সে নিজেই দিবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এটা কিন্তু সরকারের একটা বড় একটা আমি মনে করি মানুষের পাশে থাকার জন্য এই সময় করোনাকালীন সময় তাদের বড় একটা ডিজায়ার বা পদক্ষেপ। সুতরাং আমরা কিন্তু সরকারকেও আমরা কি দিচ্ছি, কতটুকু আমরা ট্যাক্স পে করতেছি, সবাই কি আসলে সুন্দরভাবে ট্যাক্স পে করি কিনা, সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা আমি বলতে চাই আপনাদের মাঝে, আমাদের এখন পজিটিভ বিষয়গুলি একটু বেশি তুলে আনতে হবে। আমরা প্রাকৃতিক ভাবে একটু নেগেটিভ, আমরা আসলে নেগেটিভ তো থাকতেই পারে, পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু এই করোনাকালীন সময়, এই বিপদগামীর সময় সবারই পজিটিভ দিকগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে সে তার কাজের স্পিড বেড়ে যাবে এবং সে কাজ করতে মানে আরো উৎসাহ ফিল করবে। এই সময় আমি মনে করি সরকার যে পদক্ষেপ নিয়েছে যে 9% ব্যাংকগুলিকে নির্দেশনা দিয়েছে। আমার একটা দুটো ব্যাংকে লোন ছিল, আমার যেখানে 13-14% মানে ইন্টারেস্ট বলতে হতো, আমি দেখলাম যে অটোমেটিক সেটা মানে 9 চলে আসছে, এবং আরেকটা আসছে 9.45 এরকম। এটা কিন্তু আমাকে ব্যাংকে চিঠিও দিতে হয় না, তখন এটা সরকার কিন্তু ব্যাংকে প্রেসার করে তাকে এই জিনিসটা আদায় করছে। এবং যেই পদক্ষেপটা দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা, এর মধ্যে কিন্তু এই যে আমরা যারা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে, তাদের জন্য কিন্তু 70% বরাদ্দ রাখছে, আমি যতটুকু মানে মানে আমার নলেজে আছে। সুতরাং আমি মনে করি এটা সরকারের একটা বড় পদক্ষেপ, এবং সেটাকে ডিসেন্ট্রালাইজ করার বা পাওয়া আদায় করে নেওয়া, সেখানে জটিলতা আছে। আমি যেটা ব্যক্তিগত মনে করি এই জটিলতা আরো ডিজিটালাইজ হওয়া উচিত, আরো মানে ক্লিয়ার হওয়া উচিত। সেই ব্যাপারে আমার মনে হয় আরো ভাবতে হবে। যেরকম ইচ্ছা করলে একটা মানুষ লোন পাচ্ছে না কিন্তু ডিক্লার করছে, এই পাওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের আরো সহযোগিতা করা উচিত, আরো আগিয়ে আসা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। বিবেক স্যার কিছু বলতে ছিলেন বোধহয়। হ্যাঁ প্রমিত, ডক্টর সাহেব, ডক্টর আনোয়ার সাহেব আর হক সাহেব যা বললেন, আই কুড গ্যাদার, আমি একটা জিনিস ওখান থেকে বের করতে পেরেছি, এটা হচ্ছে গভর্নমেন্ট একটা পদক্ষেপ তো ডেফিনেটলি নিচ্ছে, আর আরেকটা জায়গায় হয়তো একটা কমিউনিকেশন গ্যাপের জন্য ওই জিনিসগুলো এন্ড মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না হয়তো। তো এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে আসে নাকি, মানে ইভেন the government is taking some steps to help the MSMEs, the awareness also has to come along with it. মানে ওই অ্যাওয়ারনেস ক্যাম্প গুলো কিভাবে ওটাকে এন্ড কাস্টমারের কাছে কিংবা এন্ড ছোট মানুষের কাছে পৌঁছানোটা, লাস্ট মানুষের কাছে পৌঁছানোটা, দ্যাট ইজ অলসো ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, দ্যাট অলসো কামস আপ অ্যাজ আ অ্যাসপেক্ট। ঠিক ঠিক। আচ্ছা, অনেকক্ষণ ধরে ইনামুল হাসান স্যার কিছু বলতে চাইছিলেন। তো স্যার প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ইভেন্টে আমাদের যোগ দেওয়ার জন্য।
এবং স্যার আপনি আপনার বক্তব্য তো রাখতেই পারেন, কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন আপনাকে আমি করি, যাতে আপনি হয়তো দুটোই একসাথে যদি আপনি আমাদেরকে বলতে পারেন। তো সে কথা হলো যে আপনার ওপর একটি গুরু দায়িত্ব, এবং দায়িত্ব হচ্ছে যে মানে অ্যাজ এন এফসিএ আপনি ছোট ব্যবসাদেরকে আপনি গাইড করেন, ওদেরকে কিভাবে সঠিকভাবে অ্যাকাউন্টস চালাতে হয়, কিভাবে ট্যাক্স ফলো করতে হয়, সেটার দায়িত্ব আপনার উপর। এবং ছোট ব্যবসার, যে কোনো ছোট ব্যবসার কাছে তার দুটি জিনিস, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং একটি হচ্ছে ক্যাশ ফ্লো। এগুলো হচ্ছে চূড়ান্ত ভাবে এগুলো ইম্পর্টেন্ট। তো আপনি কিভাবে একটি সাজেশন বা অ্যাডভাইস যদি দিতে চাইবেন ছোট ব্যবসাদের, কি এই যে কঠিন সময়ে, করোনার সময় আরো কিভাবে এরা ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাশ ফ্লো মানে ম্যানেজ করতে পারেন, যদি আপনি কিছু যদি বলেন তাহলে খুব সুবিধা হয়। জি, ধন্যবাদ মিস্টার প্রমিত এবং যারা বিজ্ঞ প্যানেলে আছেন এবং যারা ভিউয়ার্স আছেন, যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখছেন, আজকে আমরা এই কনফারেন্সে জয়েন করতে পারছি। আমি যে কারণে হ্যান্ড রেজ করেছিলাম ডক্টর আনোয়ার স্যার, একরাম সাহেব এবং ডক্টর আনোয়ার স্যারের তাদের কিছু সাপ্লিমেন্টারির জন্য। আসলে গভর্নমেন্ট তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী অন্যান্য সেক্টরগুলোর সাথে প্রায়োরিটি বেজে, যেহেতু যখন একটা বাজেট দিতে হয়, এটা তো অনেক আগে থেকে কর্ম পরিকল্পনা করে চলে আসে সব ক্ষেত্রে। তবে গভর্নমেন্ট যে বাজেট দিয়ে দিচ্ছে, বিশেষ করে আজকে আমাদের যে টপিক এসএমইর ক্ষেত্রে, এইটা সাফিসিয়েন্ট। আমরা যত চাই তত পাই, বা দি মোর দি বেটার, দিস ইজ ফ্যাক্ট। কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী অন্যান্য সেক্টর প্রায়োরিটির বেসে গভর্নমেন্ট আমাদের যে রূপকল্প 2021-2024-এর মধ্যে আমাদেরকে এলডিসি উত্তোলন করে বের হয়ে আসা, এসডিসি থেকে যাওয়া 2030-এর মধ্যে, এবং ভিশন 2041 যে জিনিসগুলো আছে, এইগুলোর জন্য এই বাজেট বিশেষ প্রাসঙ্গিক। এখানে এই প্যান্ডেমিক সিনারিওর জন্য সরকার থেকে যে প্যাকেজগুলো আমাদের দিয়েছে, এর মধ্যে বিশেষ করে ফাইন্যান্সিং, যে শর্ট টার্ম ফাইন্যান্সিং যে বিষয়টা, 20,000 কোটি টাকার যে প্রণোদনা, যেখান থেকে 10,000 কোটি টাকা অলরেডি রিলিজ করা হয়েছে, 4% এসএমইরা পাবে। হ্যাঁ, এখানে একরাম স্যার যেটা বললেন, আমি তার সাথে সহমত। এবার এখানে যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লেয়ার করা, এই সুযোগটা কিন্তু আমাদেরকে নিতে হবে, যেটা ডক্টর আনোয়ার সাহেব বারবার বলতেছেন যে আমাদেরকে ইউজ টু হতে হবে, আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটা আমি নিতে পারতেছি না, এটা আমার কারণে পারতেছি না। হ্যাঁ, এখন আমি একজন বিজনেস কনসালটেন্ট হিসাবে এই জিনিসগুলো আমাদের কাছে আসে, যে কিভাবে তাদের অ্যাকাউন্টস গুলো কিভাবে করতে হবে। এখানে ব্যাংক তো কাজ করে, বা ফাইন্যান্সিং ইনস্টিটিউট গুলো ফাইন্যান্স করতেছে আপনার পেপার ওয়ার্কের বেজে। আপনার প্রজেক্টটাকে কতটুকু আপনি উপস্থাপন করতে পারতেছেন, আপনার নিডটাকে কতভাবে দেখাতে পারতেছেন, আপনার ক্যাশ ফ্লোটাকে কিভাবে, লোনটা পাবেন এটাকে কিভাবে আপনি অ্যামortize করবেন, ব্যবহার করবেন, এখান থেকে কিভাবে আপনার ক্যাশ জেনারেট হবে, এই জিনিসগুলো কিন্তু ব্যাংকে দেখাতে হয়। যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, যারা লোনগুলো নিয়ে কাজ করতেছেন, তারা কিন্তু এই পেপার ওয়ার্ক দেখেই কাজ করতেছে। হ্যাঁ, এখন আমাদের যে যারা এসএমই আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা দেখি যে আমরা এখনো হিসাবগুলো মুখে মুখে রাখি, আমরা ট্রেডিং এর মতোই রাখি। তো আমাদের কিন্তু প্রপার বুকস অফ অ্যাকাউন্টস গুলো আমরা মেনটেন করি না, যদিও ডক্টর সাহেব এবং আকরাম সাহেব বারবার বলতেছেন যে তারা টালি ইউজ করে পাচ্ছেন, ফাইন্যান্সিয়ালস গুলো পেয়ে যাচ্ছেন, কিন্তু এই ফাইন্যান্সিয়ালস গুলো এখনো অ্যাজ পার স্ট্যান্ডার্ড হচ্ছে না। যার কারণে ব্যাংকের যে ক্রাইটেরিয়ার মধ্যে যখন তারা ফেলায়, তখন এই তাদের এই হিসাবগুলো আছে, কিন্তু হিসাব সংরক্ষণে যথাযথ পদ্ধতি সংরক্ষণ না করবার কারণে ব্যাংকের ক্ষেত্রে তারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারে না। আরেকটা বিষয় আছে যে এইখানে ব্যাংকারদের একটা রেসপন্সিবিলিটি আছে, যারা সম্ভাবনাময়ী উদ্যোক্তা তাদেরকে খুঁজে বের করা। অনেক আছে, হ্যাঁ, এই জায়গায় একটা গ্যাপ আছে। কারণ এখানে আমাদের বিশেষ করে আমাদের অর্থনীতির মতো দেশে, যে সমস্ত বাংলাদেশে না অন্যান্য জায়গায় তো যারা সিমিলার টাইপের অর্থনীতি অ্যাক্টিভিটিস গুলো বিদ্যমান, হ্যাঁ, এখানে সিলেকশন প্রক্রিয়ার মধ্যে একটা আমরা যেটা বারবার বলি ইজম বা নেপোটিজম বা স্বজনপ্রীতির একটা বিষয় থাকে। এই জিনিসগুলোকে ঊর্ধ্বে যারা এখানে সিলেক্ট করতেছে, হু উইল গেট দ্য ফাইন্যান্স, হাউ হি উইল ইউজ, তাদেরকে একটা প্রপার গাইড দেয়া। এই জন্য গভর্নমেন্ট নিয়েছেও, গ্রামে গঞ্জে কিন্তু ব্যাংকিং গুলোর এসএমই সেক্টর হিউজ কাজ করতেছে। হ্যাঁ, এরপরে মর্গেজের একটা ইস্যুস থাকে, মর্গেজ গুলো না দেওয়ার, প্রপার মর্গেজ ছাড়া তো ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবেও না। এরপরে অতীত ব্যর্থতাও আমরা দেখি যে আমাদের এসএমই ব্যাংক লোনের একটা বড় অংশ ক্লাসিফাইড হয়ে যায়। এই জন্য তাদেরকে ইনস্টিটিউশনাল ট্রেনিং দরকার, এই জন্য এসএমই ফাউন্ডেশন আমাদেরকে কাজ করতেছে। আর আমাকে যে প্রশ্নটা করা হলো এখন, ক্যাশ ফ্লো যে ম্যানেজমেন্টের যে বিষয়টা,
আসলে ক্যাশ ফ্লো এখন পর্যন্ত আমাদের এই যে বিজনেস গুলো যারা বিজনেসম্যানরা আছেন দে আর ভেরি মাচ মেরিটোরিয়াস, তারা কিন্তু আমরা অ্যাকাউন্টস রাখতেছি, সফটওয়্যার রাখতেছি, আমরা অডিট সফটওয়্যার বেস অডিট করতেছি, আমরা বিভিন্ন ইআরপি সিস্টেম ইউজ করতেছি অ্যাকাউন্টস গুলো করবার জন্য, অনেক স্ট্যান্ডার্ড গুলো ফলো করে করার চেষ্টা করতেছি। বাট দিস রিয়েল বিজনেসম্যান তারা এখনো কিন্তু তাদের মাথায় রাখতেছে তাদের হিসাবগুলো, এখনো ক্যাশ ফ্লো বেজেই তাদের অ্যাকাউন্টস গুলো তারা করতেছে। তাদের প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিট বা অন্যান্য যে এমআইএস গুলো আছে, কস্টিং এর যে ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো কিন্তু তারা ওইভাবে এখনো ফোকাস কাজ করে না। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ প্রোডাক্টস, কস্ট অফ সার্ভিস, এই জিনিসগুলো তারা কিন্তু হিসাব করলেও নিজেদের মধ্যে রাখতেছে। কিন্তু এখান থেকে যখন ক্যাশ ফ্লো চলে আসতেছে তখন দে আর ভেরি মাচ প্লিজড। তারা এইখানে বিজনেস এক্সপানশনের ইস্যুস দিকে, ক্যাপেক্স এর দিকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলোর দিকে, এগুলো ফিডব্যাক কতটুকু আসবে, পেব্যাক পিরিয়ড কখন আসবে, এই জিনিসগুলো তারা খুব বেশি এখনো কাজ করতেছে না। হ্যাঁ, তো মজার ব্যাপার হলো এখানে যারা উদ্যোক্তা আসতেছেন, যারা সেকেন্ড জেনারেশন আসতেছে, আমরা যদি আমাদের দেশের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস গুলো ভাগ করে দেখি, 90-এর দশকে যে সমস্ত বিজনেস শুরু হয়েছে, 2000-এর পরে যে সমস্ত বিজনেস শুরু হয়েছে, দে আর ফলোইং দিস। এখনো ফার্স্ট জেনারেশনে যে সমস্ত অর্গানাইজেশন গুলো চলতেছে সেক্ষেত্রে এখনো ওই ক্যাশ ফ্লো বেসড। হ্যাঁ, এরপরে আমাদের এখন যে পরিস্থিতি চলতেছে, এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এটা ব্যক্তিগত জীবনেও যেরকম চলতেছে, আমার ব্যবসা ক্ষেত্রেও ঠিক এভাবে এটা আমরা ম্যানেজ করতে হচ্ছে। তবে গভর্নমেন্ট যে আমাদেরকে ফাইন্যান্সটা দিয়েছে, এখানে বিশেষ করে ক্যাশ ফ্লোতে এটা একটা ভালো এফেক্ট হবে যদি সফট লোনটা, এই লোনটা প্রক্রিয়াও কিন্তু খুব সহজ। আমি অলরেডি কয়েকটা আমার ক্লায়েন্টের সাথে কাজও করেছি, তাদের ডকুমেন্টেশন গুলো আমি রেডিও করে দিয়েছি। এটা অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য লোন পাওয়ার চেয়ে এটা একটু সহজ এবং এটা দ্রুত প্রসেস হচ্ছে। এক্ষেত্রে তার একটা ক্যাশ ফ্লো বেনিফিট পাবে। এরপরে ব্যাংকগুলো অলরেডি ইনস্টলমেন্ট গুলো মার্চ, এপ্রিল, মে, জুন, কোথাও কোনো কোনো ব্যাংক মে, জুন, জুলাই ইনস্টলমেন্ট হোল্ড করে রাখছে, ডিপিএস ইনস্টলমেন্ট হোল্ড করে রাখছে, লোনের ইনস্টলমেন্ট গুলো, পার্সোনাল লোনের ইনস্টলমেন্ট গুলো, অন্যান্য লোন ইনস্টলমেন্ট গুলো হোল্ড করে রাখছে, ইন্টারেস্টটা হোল্ড করে রাখছে। এটা একটা ক্যাশ ফ্লোতে কিন্তু ভালো এফেক্ট দিয়েছে অলরেডি। এখন এরপরেও আমাদেরকে ক্রেডিট সেলস দিকে একটু নজর দিতে হবে। ক্রেডিট সেলস হবে আমার এখন, যেহেতু আমার কনজিউমার যারা আছে, যারা আমার কাস্টমার আছে, তাদেরও ফাইন্যান্স সেলস ইনফ্লোটা কম, অনেক ক্ষেত্রেই অনেকে স্ট্যাক আপও হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাদেরকেও টিকে রাখতে গেলে আমার এই প্যান্ডামিক সিনারিও, যেহেতু আমরা এখনো জানি না এটা কতদিন সাস্টেইন করবে, তারপরেও আমরা তো কর্ম পরিকল্পনা নেই। ফার্স্ট লাইন কর্ম পরিকল্পনা, সেকেন্ড লাইন কর্ম পরিকল্পনা, থার্ড লাইন হয়তো 3 মাসের জন্য একটা পরিকল্পনা করতেছি, এটা ফেল হলে 6 মাস, তাহলে আমরা 3 মাস অলরেডি নিয়েছিলাম, 3 মাস এক্সিট করেছে, এখন হয়তো আমরা 6 মাসের পরিকল্পনা নেব, 1 বছরের পরিকল্পনা নিব, এবং বিশেষজ্ঞদের মতামত আমরা যেটা দেখতেছি হয়তো 2 বছরও এরকম সিনারিও থাকতে পারে, এবং তার ইফেক্ট কি হবে এরকম আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে আমাদের who are our strength, our customer is our strength. In any case, I am a service provider, the service who are taking service, they are my customer. I am giving them credit facilities. তো আপনি আমাকে যখন আপনার সুসময় ছিল আমাকে সার্ভিস দিয়েছেন, এখন আমার কস্ট whatever it is, I will provide you the service. You please take the service and sustain, then we will consider what will be happening after this scenario. তো এই ফ্যাসিলিটিসটার জন্য আমাদের একটু ওয়ার্কিং ক্যাপিটালে অবশ্যই কিছুটা টাইট যাবে, এটাও আমাদেরকে রিসিভেবল ম্যানেজমেন্টটা একটা ভালো ইয়েতে দেখতে হবে। এরপরে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও ঠিক তাই, এই ম্যানেজমেন্টটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, আমাদের যেটা করতে হবে, অপারেশনাল এক্সপেন্ডিচার গুলো খুব ইফিশিয়েন্টলি প্রোভাইড করতে হবে। হ্যাঁ, আগে যেখানে আমি দেখতাম যে আমার অপারেশনাল এক্সপেন্ডিচার, আমরা যেমন বলি যে আমাদের কনফারেন্স এক্সপেন্স গুলো বেড়ে যেত, এখন কিন্তু সেটা লাগতেছে না। আমরা অনলাইন বসে কনফারেন্স বা মিটিং গুলো করতেছি, এন্টারটেইনমেন্ট গুলো করতেছি, কনভেন্সের ইস্যুস গুলো অনেক ক্ষেত্রেই যাচ্ছে। হ্যাঁ, আমরা ওই নীতিতে আমাকে যেতে হবে, 1 টাকা সেভ করা মানে 1 টাকা আর্নিং করা। এখন আমাকে ওই আর্নিং এর দিকে যেতে হবে, যাতে করে আমি এই পিরিয়ডটা সাস্টেইন করতে পারি। হ্যাঁ, এইটা যদি ফিক্সড থাকতো, আমি যদি এস্টিমেট করতে পারতাম যে দিস পিরিয়ড, সার্টেন পিরিয়ড, তাহলে আমাদের জন্য আরো সহজ হতো। এই জন্য ওভার দিস পিরিয়ড আমাদেরকে খুবই ইকোনমি ওয়েতে এফিসিয়েন্টলি যেতে হবে। আননেসেসারি সমস্ত এক্সপেন্স, ইট ইজ অপারেশনাল এক্সপেন্স গুলো কাটাল করতে হবে। আমি বলবো যে এই মুহূর্তে আমাদের খুব ইনফ্রাস্ট্রাকচারাল খুব বেশি পরিবর্তন যেটা প্রয়োজন, আইটি রিলেটেড, অবশ্যই আমাদেরকে এদিকেই যেতে হবে, আইটি ইনেবল সার্ভিস গুলো, আইটি গুলো ইন্টার করতে হবে। এই জিনিসগুলো
ছাড়া অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল গুলো, স্টোরিং হাউস বাড়ানো, স্পেস বাড়ানো, অফিস ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি এই টাইপের ক্যাপেক্স গুলোকে বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো এর মধ্যে না করলেই আমাদের জন্য ভালো হবে। এরপরে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা স্টক ম্যানেজমেন্ট, এটাও একটা ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট হিসেবে কাজ করবে। যে সমস্ত কনজিউমেবল আইটেম আছে যেগুলো এসএমই আমরা যারা তৈরি করতেছে হয়তো এটা পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাতে এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে, এটার একটা এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট করলে এটাকেও যদি কোনোভাবে মার্কেটে সেল করা যায়, ডিসকাউন্টে হোক, অফারে হোক, সামাজিক দায়িত্ববোধ থেকে হোক, যে কোনো ভাবেই হোক, এই একটা ম্যানেজমেন্ট আমাদের পয়েন্ট কাজ করার বিষয় আছে। আরেকটা আছে এমপ্লয়ি বেনিফিট গুলো আমরা যেগুলো দিয়েছি, আমরা এমপ্লয়ীদেরকে যদি এটা বোঝাতে সক্ষম হই যে তাদের দুঃসময় আমরা ছিলাম, এখন কোম্পানি দুঃসময় ওভারঅল যাচ্ছে, এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ার এদের মধ্যে যদি এই ট্রাস্ট লেভেলটা চলে আসে, তাহলে আমরা হয়তো সার্টেন লেভেল অফ এমপ্লয়ি যাদের একটু সেভিং থাকে, যারা আমাদের প্রতিষ্ঠান থেকে বেতন নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে, ওই দিকগুলো চাপিয়ে নিয়ে এসে তাদেরকে যদি একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা একটু কনস্ট্যান্ট করে দিতে পারি, এখান থেকেও কিছু বেনিফিট আমাদের আসতে পারে। এরপরে আমাদের খুব বেশি হলে স্বল্প মেয়াদী সেভিংস যেগুলো আছে সেগুলো ইউটিলাইজ করেও আমরা ক্যাশ ফ্লোটা ইনট্যাক্ট রাখতে পারি। ওভারঅল ক্যাশ ফ্লো এটা ব্ল্যাক সার্কুলেশনের মধ্যে কোম্পানিতে ক্যাশ ফ্লো থাকবে, তো কোম্পানি ঠিকই থাকবে। ক্যাশ ফ্লোটাকে ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি একটা নির্দিষ্ট সময়ের জন্য করতে হবে, এবং অবশ্যই আমাকে ফোকাস রাখতে হবে হোয়াট উইল বি হ্যাপেন আফটার দিস সিনারি। থ্যাংক ইউ। একদম। তো গত আধ ঘন্টায় যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলকে জানাই যে আমাদের আজকের এই অনুষ্ঠান এসএমই নেক্সট, যেটা আমরা করছি আন্তর্জাতীয় এমএসএমই ডে উপলক্ষে, যেটি প্রত্যেক বছর 27শে জুনে আমরা পালন করে থাকি। এবং আজকে আমরা পেয়েছি আমাদের সাথে বিবেক সোবাসারিয়া, যিনি হচ্ছেন ট্যালি সলিউশনস এর কান্ট্রি হেড বাংলাদেশ। আমরা পেয়েছি ডক্টর আনওয়ার ফারাজি ইমন, যিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান ফারাজি হসপিটালস এর। আমরা পেয়েছি ইনামুল হাসান এফসিএ কে, উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর ইনামুল হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এবং মোহাম্মদ ইকরামুল হক, তিনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর ব্রাদার্স অ্যাগ্রো ফুড প্রোডাক্টস এর। এবং ইনারা সকলেই আমাদেরকে বিভিন্ন রকমের খুব ইনসাইটফুল কথা আমাদেরকে বলছেন, যেটা আমরা বুঝতে পারছি যে ছোট ব্যবসারা কিভাবে হয়তো কষ্ট পাচ্ছে এই মুশকিলের সময়, এবং কিভাবে তারা নিজেদের কাজ করার পদ্ধতিকে হয়তো খানিকটা বদলাতে পারেন যাতে বিজনেস আগের মতন চলতে থাকে। তো আমি এই কথাও বলবো যে যদি যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের কাছে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে যেটা আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে চান, আমাদের কোয়েশ্চেন আনসার প্যানেলে আপনি সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো পড়ে যতটা উত্তর আমরা পাই সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। তো একদম যেহেতু আমরা অলমোস্ট শেষের দিকে এখন এগোচ্ছি, আমি একটি প্রশ্ন করতে চাইবো সকলকে, এবং সেই প্রশ্নটি হলো মানে খানিকটা হয়তো নিজেকে, আমরা তো ঠিক ভগবান তো নই, তবে তবুও একটা জায়গায় কোন একটা ভাবনা চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে যে ঠিক আছে, করোনা এখন আছে আমাদের চারিদিকে, হয়তো 6 মাস কি 1 বছর আরো হয়তো থাকবে, কতদিন চলবে এবং যতদিন চলে আমরা কিভাবে আমাদের কাজ চালাবো। তো প্রশ্নটি হলো, সেটা হচ্ছে যে আপনাদের সকলের মতে যে অর্থনীতি, এটা পুনর্জীবন নিতে আরো কত সময় লাগবে, পুরো জিনিসটা রিভাইভ হতে আর কত সময় লাগতে পারে বলে আপনার অনুমান, এবং আপনার নিজস্ব সেগমেন্টে, যেটাকে আমরা বলে থাকি, একটা নতুন কথা আজকাল মার্কেটে বেরিয়েছে, সেটার নাম হচ্ছে নিউ নর্মাল, যে আপনাদের নিজস্ব সেগমেন্টে আপনারা নিউ নর্মাল বলে কোন জিনিসটিকে আপনারা ডিফাইন করবেন। যদি ডক্টর আনোয়ার আপনি হয়তো শুরু করতে পারেন, বাকিদেরকেও আমি আহ্বান জানাবো প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। অনেক সুন্দর করে উপস্থাপনা করেন, অনেক সুন্দর করে আপনি প্রশ্নগুলি তুলে ধরেন। সেই হিসেবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোভিড-19 এর যে একটা চলছে বা করোনাকালীন সময় যাচ্ছে, এটা নিয়েই আমাকে থাকতে হবে। এটা হলো আমার মাইন্ডসেটের ব্যাপার। এটা করোনা যাবে, কোভিড-19 যাবে, আবার নোভিড-20 আসতে পারে, কথার কথা বললাম। আমাদের বিভিন্ন সাইক্লোন মানে ঘূর্ণিঝড় দেখি এক এক সময় এক একটা আসে। সুতরাং এটা জীবনের একটা পার্ট, এটা ওয়েদারের একটা পার্ট, মানে এটা প্রকৃতির একটা পার্ট। সেটা নিয়ে আমি দিস ইজ নট মাই কনসার্ন। এই ধরনের মানে বিষয়গুলি আসতে পারে, এটা কন্ট্রোল করবে গড, সৃষ্টিকর্তার কন্ট্রোল, এটা আমার কন্ট্রোলে আপনার কন্ট্রোলে না। সুতরাং অনেস্টলি স্পিকিং আমি যে জিনিসটা করি সেটি আপনাদের সাথে আপনার মাধ্যমে সকলকে শেয়ার করছি।
এই কোভিড নিয়ে কিন্তু আমি একটু ভাবছি না, এই কোভিড নিয়ে আমার কোনো ভাবনা নাই, কিন্তু এই কোভিড আমাকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষা নিয়ে আমি আমার পথকে আগিয়ে নিচ্ছি। যেরকম আমি আমার ব্যবসার আরো উইন্ডো চালু করছি, এই কোভিড এর আমলেও আমি একটা নতুন বড় পরিসরে একটা অনলাইন বিজনেস প্লাস একটা মানে হেলথ রিলেটেড একটা মানে কি বলে লাস ফার্মা বা ফরাজি ফার্মা, আমাদের বিশাল বড় একটা ডিজিটাল ফার্মেসি চালু করতে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে এই সময় আরো কিছুদিন এই তিনটা জায়গায় বিজনেস করার সুযোগ থাকবে এবং মানুষের নিড থাকবে। সেটা হলো যে মেডিকেল রিলেটেড পণ্য, এখন মানে মানুষ সুস্থ থাকতে চায়, এই ব্যাপারে কনসিডার মেডিকেল রিলেটেড পণ্য থাকবে, হেলথ রিলেটেড বা স্বাস্থ্যসম্মত যে প্রোডাক্ট গুলি আছে, মানে আপনার খাদ্য হতে পারে, বিভিন্ন মডিউলস হতে পারে, আপনার প্রেশার মাপার যন্ত্র হতে পারে, মাস্ক হতে পারে, গ্লাভস হতে পারে, এই পণ্যগুলি মানে আরো আমার যা ধারণা এই করোনা কালের সময় আরো যদি 2 বছরও যায় তাহলে এই সময়টা এই বিজনেসটা চলবে। আর একটা হলো যে ডে বাই ডে অনলাইন বিজনেসটা বাড়বে। এখন মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে, সে ঘরে বসে তার কাজগুলি করতে চায়, এটা আমার লাইফ থেকে শুরু করা। এখন যানজটের শহর, এখন কিন্তু কম্পিউটারে মানুষ সেই জিনিসটা মানে খেয়াল করে। সেই ব্যাপারে আমার মনে হয় আমরা যদি সচেতন হই, যুগ উপযোগী সময় উপযোগী যদি আমরা বুঝতে পারি যে এই ট্রেডে আমি কিছু করলে ভালো হবে। আর একটা হলো যে দুই ধরনের ইনকাম থাকে, আমি যেটা ব্যক্তিগত ভাবে, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম। আপনাকে ডে বাই ডে প্যাসিভ ইনকামের দিকে যেতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার হিসাব নেওয়ার জন্য সারাদিন আপনি যদি আপনার দোকানে বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে বড় কিছু হবে না। আপনি যখন বাইরে থাকবেন তখনও দোকান যাতে আপনার কন্ট্রোলে থাকে, আপনার সুপারভিশনে থাকে, সেই চিন্তা করে আপনাকে আগাতে হবে। একসময় সিসি ক্যামেরা ছিল না, এখন যখন সিসি ক্যামেরা আছে, তাই না? এরকম কথার কথা বলি যে আমি যখন ইতালিতে যাই, আমি ইউরোপে যাই বা বিভিন্ন দেশে যাই, দিন শেষে আমার হাসপাতালে কত কালেকশন হলো, কত খরচ হলো, আমি একটা ইমেল পেয়ে যাই। আমি রাতে ঘুমানোর আগে আমি দেখতে পারি। আমার যদি কোনো কোয়ারি থাকে আমি মানে সেই ডিপার্টমেন্টকে নক করতে পারি। আবার দেখা যায় যে কেউ যদি মনে করেন ডিউটি তার অবস্থান ঠিক মতো পালন না করে, তাহলে আমি সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি তাকে দেখতে পারি। যেরকম আমার চোখ দুটা, কিন্তু আমি আমার স্টাফদেরকে বলি আমার চোখ 120টা, তখন 120টা সিসি ক্যামেরা আমার আমার লাগানো আছে, সেটা আমার কম্পিউটারে। যেরকম আমি গাড়িতে বসলে আমি সিসি ক্যামেরা অন করে কে কি করতেছে আমি তাকে সুপারভিশন করতে চাই। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে যুগের সাথে আপনি আপনার অবস্থান থেকে আপনার জায়গা থেকে যুগের সাথে তাল মেলাতে হবে। যেরকম নোকিয়া সেট আপনার একসময় অনেক নাম করা ছিল, এই মোবাইলের জগতে নোকিয়া ছাড়া কিছু ছিল না। আমারও একটা নোকিয়া ছিল আজকে থেকে 12-13 বছর আগে। এখন কিন্তু আমার হাতে নোকিয়া নাই, বিকজ নোকিয়া যুগের সাথে সে তাল না মিলাতে পারার কারণে এখন নোকিয়া ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশের পথে। এখন কিন্তু আপনার মানে আইফোন বলেন, স্যামসাং বলেন, তারা যুগের সাথে তাল মিলানোর কারণে তারা এই জায়গায় বসছে। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে আপনাকে প্যাসিভ ইনকামের দিকে চিন্তা করতে হবে। আপনাকে লোকবল বাড়াইয়া আপনার মেধা খাটিয়ে তাদেরকে মানে স্মার্ট ওয়েতে কাজটা করানো শিখতে হবে। আরেকটা হলো যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমি শেষ করবো, তখন সময় যেহেতু স্বল্পতা আছে, আমি এই কথাটা বলে শেষ করবো। আর্থিক পরিকল্পনা নিখুঁত রাখতে হবে, ইজ দ্য অক্সিজেন। বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টিংটা ইজ ভেরি অক্সিজেন। আপনি শ্বাস প্রশ্বাস, আপনি সারাদিন পরিশ্রম করলেন, আপনি অ্যাকাউন্টিং এ কোনো মানে ঠিক নাই, সেই ক্ষেত্রে আপনি এই ব্যবসা করে পরিশ্রম করে কোনো লাভ নাই। সেক্ষেত্রে আর্থিক পরিকল্পনা নিখুঁত রাখতে হবে। এই নিখুঁত রাখতে হলে তিনটা জিনিস আমাদেরকে সবসময় আমাদের চোখের সামনে রাখতে হবে। সেটা হলো ইনকাম স্টেটমেন্ট রাখতে হবে, ক্যাশ ফ্লো প্রজেকশন, ক্যাশ ফ্লোর প্রজেকশনটা রাখতে হবে, আর একটা হলো ব্যালেন্স শিট। আমার দিন শেষে কিনা বেচার পরে আমার ব্যালেন্স শিটটা কি সেটা আমার একেবারে চোখের সামনেই রাখতে হবে। তো সবার এই সময়, এই করোনা কালীন সময় আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকুক। আরেকটা বলি যে যারা লোক বল নিয়ে খাটান তাদেরকে বলবো যে প্লিজ স্টাফদেরকে একটা জিনিস থেকে আপনার তাদেরকে রিলিজ দিতে হবে, যে তাকে মানে পরিশ্রম করার পর মাস শেষে তাকে মানে 5-7 তারিখের মধ্যে তার বেতনটা দিয়ে দিতে হবে। সে যাতে বাড়ি ভাড়ার টেনশনে আবার আপনার কাজের যাতে ক্ষতি না হয়। সে তো মানে দেখা যায় বাড়ি ভাড়া 10 তারিখের পরে দিতে হবে। এখন তার আপনি যদি বেতন দেন 15 তারিখে, তাহলে এই 5 দিন কিন্তু বাড়িওয়ালা তাকে বারবার তাকে পেইন দিবে। এই পেইন নিয়ে কিন্তু আপনার এই জায়গাটায় ভালো কাজ করতে পারবে না। সুতরাং স্টাফদেরকে পেইনলেস রাখতে হবে, তাদের সাথে সবসময় সুখ দুঃখ কষ্ট শেয়ার করতে হবে, তাদেরকে পরিবারের সদস্য মনে করতে হবে, তাদেরকে
মালিকানা একটা বিষয় দিয়ে দিতে হবে যে তুমি এই প্রতিষ্ঠান ওন করো, তোমার এই প্রতিষ্ঠান তুমিই মালিক। এইভাবে চিন্তা করতে হবে। আমি যেটা করে থাকি, আমার স্টাফ প্রায় বাংলাদেশে 1000 স্টাফের মতো আছে আমার আন্ডারে। আলহামদুলিল্লাহ সবার সুখ দুঃখে আমি সবসময় থাকি। এটা হয়তো আপনারা খোঁজ নিলে পারবেন। আমি আপনাদেরকেও সেই মানে দাবিটা রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। এবং খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি যেভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে জানালেন সবকিছু, যে কিভাবে এই এই মুশকিল সময়ে আমরা, ব্যবসা তো ঠিক আছে চলতেই থাকবে, কিন্তু সাথে সাথে মানসিকতা এবং মানুষ, তাদের সবারকে একসাথে নিয়ে আমরা কিভাবে এগোতে পারি, সেটা খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের মাথায় রাখতে হবে। চলে যাব মোহাম্মদ ইকরামুল হক স্যারের কাছে। স্যার, আপনার যেটা মনে হয় যে আপনার সেগমেন্টে, আপনি ফুড প্রোডাক্টস নিয়ে আপনি কাজকর্ম করেন, আপনার সেগমেন্টে এই এই কঠিন সময়ে, এই করোনার সময়ে কিভাবে জিনিসপত্র বদলাবে এবং কিভাবে সব বিজনেস যা আছে তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে এই সিচুয়েশনে, আপনি যদি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আনোয়ার স্যার কিছু কথা বললেন যে দেশে এই বিজনেস গুলো আসলে মানে এখন যে সাময়িক অবস্থা যাচ্ছে, যারা আমরা খাদ্য, চিকিৎসা এবং এগুলোর সঙ্গে যারা জড়িত, সত্যিকার অর্থেই আমাদের বিজনেস ভালোই যাচ্ছে এবং এর পাশাপাশি যারা আমরা প্ল্যানিং করছি তারা ভালোই চলছি, ভালোই আছি। কিন্তু ঘটনা হচ্ছে শুধুমাত্র এই 2-4টা সেক্টর দিয়ে তো আর আমাদের দেশ চলে না, ইকোনমি চলে না। আমাদের এখানে হাজারো লাখো ইকোনমির বিভিন্ন অংশীদার আছে। কিন্তু যেমন আমি গত সপ্তাহে একজনকে দেখলাম, ওনার একটা আপনার বেশ বড় একটা ওয়ার্কশপ আছে। সেক্ষেত্রে উনি কি হচ্ছে, আজ করোনা কালে ওনার ব্যবসাটা আজকে বন্ধের পথে। সেক্ষেত্রে উনি আমার কাছে একটা ছোট্ট বিল পেত, কোনোদিন বিল বলে উনি আসতো না, আমি ওনার বিলটা পৌঁছে দিতাম। কিন্তু এখন বন্ধর কারণে উনি কিন্তু আমার কাছে বিল বলে আসলো। তাই লোকটার যে অবস্থা, যে পরিস্থিতিটা দেখলাম, তাতে মনে হলো যে না, আসলেই আমাদের করোনাতে বিশাল একটা ইফেক্ট আমাদের ইকোনমিতে পড়ছে। আমরা হয়তো 2-4টা সেক্টর ভালো আছি, কিন্তু বেশিরভাগ সেক্টরটাই করোনা কালে কিন্তু আসলে তারা চাইলেও, হয়তো আনোয়ার স্যার কি করছেন, হয়তো দেখা যাচ্ছে যে উনি উনার বিজনেস রিলেটেড আরেকটা বিজনেস অনলাইন পোর্টাল শুরু করছেন, কিন্তু ঘটনা হচ্ছে সবাই চাইলে তো আমরা অনলাইন সবকিছু করতে পারবো না। সবাই তো আমরা সেই পরিবেশেও নাই যে আমরা অনলাইন শুরু করতে। আমি শুরুতেই বলছি, আমরা কিন্তু একটা মফস্বল শহর থেকে কিন্তু আমি বলছি, সেক্ষেত্রে আমাদের অনলাইন শুরু করার মতো এই মফস্বল শহর থেকে সবার কিন্তু এই ধরনের যোগ্যতা নেই। সেক্ষেত্রে এখন কি হচ্ছে যে এই ক্ষেত্রে এখন কিছু কিছু সিস্টেম, যে আমরা যদি সবাই সবকিছু করতে পারবো, তাহলে আমাদের দেখা যাচ্ছে সরকার প্রধান বা বড় বড় মাথা কিন্তু তাহলে থাকতো না, আর সবার কাছে সবকিছু করা সম্ভব না। সেক্ষেত্রে এখন আমাদের রুরাল যে এরিয়া গুলাতে আছে, এই এরিয়া গুলাতে কিছু করতে গেলে এখন বড় বড় যারা মানে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন, তাদেরকেও কিছু কিছু ছোট উদ্যোক্তাদের জন্য এগিয়ে আসতে হবে, সরকার প্রধানদেরকেও এগিয়ে আসতে হবে। আনোয়ার স্যার বললো, আমারও হয়তো বিষয়টা জানা আছে যে আমাদের গভর্নমেন্ট কিন্তু বেশ বড় একটা লার্জ স্কেলে আপনার মোটামুটি এই করোনার ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনার মোটামুটি একটা স্বল্প সুদে বলা যেতে পারে বা স্বল্প পরিসরে বলা যেতে পারে যে একটা মোটামুটি একটা মানে কি বলি যে প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু বাস্তবতার নিরীক্ষে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এখনো পর্যন্ত আমার রংপুর জেলার কথা বলছি, আমি আমার উপজেলার কথা বলছি না, এখনো পর্যন্ত 10 জন পেয়েছে এমন খবরটা আমি গতকালকে আমার চেম্বারের প্রেসিডেন্টের সাথে রাত্রে এক আলাপচারিতা এই কথা উঠে আসলো। এখনো কিন্তু বাস্তবতার নিরীক্ষে কিন্তু কেউ পাইনি। হ্যাঁ, পাইনি আমি বলবো সরকারের দোষ, আমি কিন্তু সরকারকে এই বিষয়ে দোষারোপ করতে যাচ্ছি না। কারণ হচ্ছে সরকারের কিছু পলিসি, যেমন ব্যাংকাররা বলছেন যে আমরা এটাকে কাকে হেল্প করব, হেল্প করে আমার সিকিউরিটিটা কোথায়। যেমন আমি আমার পার্সোনালিটি যদি বলি, আমি কিন্তু এই যে এসএমই এর কথা বললেন বা এই যে করোনার যে সমসাময়িক ক্ষতিগ্রস্তের কথা বললেন, আমি কিন্তু এমন এক সময় গেছে যে বিনা সিকিউরিটিতে, বিনা মর্গেজে, বিনা জামানতে, ঠিক আছে, 2-4 কোটি টাকা কিন্তু এসএমই সেক্টর থেকে কিন্তু আমাকে বরঞ্চ এক পর্যায়ে বলবো যে সাধে পর্যন্ত দেওয়া হয়েছে, আমি পেয়েছি। কারণ হচ্ছে আমার মতো আমার সাইডে কজন, কারণ এই যে সেক্টর সাইডে যে লোকবলগুলি বা ছোট ছোট বিজনেস যাদের আছে, এই বিজনেস গুলোকে হেল্প করতে পারাটা আমি মনে করি বড় বড় যারা এন্টারপ্রেনার আছে তারা যদি উদ্যোগ নেন, যে ওরাও আমাদের একটা পার্ট। কেউ হচ্ছে কি যে একটা বড় কোম্পানিতে কি হচ্ছে
যে ধান সাপ্লাই দিচ্ছে, ধরেন প্রাণকে কেউ ধান সাপ্লাই দিচ্ছে, কেউ ম্যাঙ্গো সাপ্লাই দিচ্ছে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন খাদ্যশস্য সাপ্লাই করছে, এরাও কিন্তু এর মধ্যে। বড় কোম্পানিগুলো যদি এখন ছোট কোম্পানিকে বা ছোট উদ্যোক্তাদেরকে যদি সুযোগ সৃষ্টি করে না দেয়, কারণ হচ্ছে গ্রামে যারা থাকেন তারা কিন্তু সব সুযোগ সরকার থেকে বলেন বা বড় বড় গোষ্ঠী থেকে বলেন বা মানে এক কথায় আরো বড় পর্যায় থেকে তারা কিন্তু এগুলো বের করে আনতে সক্ষম নয়। এটা কিন্তু আমাদের যারা বড় আছেন এবং যারা বড় এক কথায় সরকারি যারা পৃষ্ঠপোষকতা বা আমলা যিনারা আছেন, এইটা তাদেরকেই দেখতে হবে। তাছাড়া কিন্তু আজকে দেখেন যে আমার সাইডে আমি দেখতেছি যে কিছু কিছু ট্রাক মালিক আছেন, তাদের ব্যাংক থেকে লোন নেওয়া আছে, তাদের যে অবস্থাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে তাদের কত কত খারাপ দিন যাচ্ছে। তারা কিন্তু চাইলেও অনলাইন করে বা অনলাইনে সার্ভিস নিয়ে তারা কিন্তু আজকে সুবিধাস্থানে যেতে পারবেন না, কারণ হচ্ছে টোটাল সিস্টেমটাই তো মোটামুটি ভেঙে পড়ছে। আনোয়ার স্যার যেটা বললেন যে এখন উনি করোনা নিয়ে ভাবছেন না, তবে হ্যাঁ এটা সত্য, কিন্তু সামনে করোনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়ে গেছে, যেটা আমাদের বিগত দিনের ভুল ত্রুটিগুলোকে শুধরে সামনের দিনগুলো আগানোর স্বার্থে দেখা যাচ্ছে যে এমন কিছু অনলাইন সিস্টেম আনা দরকার যে দিন মানে এক কথায় যদি বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইটা করতে গেলে কারণ হচ্ছে ছোট যারা উদ্যোক্তা, আজকে আনোয়ার স্যারের ফ্যাক্টরিতে বা তার প্রতিষ্ঠানে কি হচ্ছে 1-1.5 লোকের কর্মসংস্থান আছে, কিন্তু হচ্ছে গ্রামে দেখা যাচ্ছে যে 20 জন 25 জন নিয়ে যে ছোট ছোট উদ্যোক্তাগুলো, আজকে আমাদের রংপুরে জেনে থাকবে যে বেনারসি পল্লী একটা জায়গা আছে যেখানে বেনারসি শাড়ির জন্য মোটামুটি আমাদের রংপুরের একটা পরিস্থিতি রয়ে গেছে। আজকে সেখানকার অবস্থা যদি দেখেন আপনি, সেখানে সবকিছু বন্ধের মুখে চলে গেছে। আজকে যদি আপনি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী উপজেলায় বদরগঞ্জ উপজেলায় আপনি জেনে থাকবেন যে হাড়ি ভাঙা আম, যে আমটা সারা বাংলাদেশে মোটামুটি এর সুনাম রয়ে গেছে, আজকে কি হচ্ছে সেই আমটা আজকে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না শুধু করোনার কারণে। এই যে দিকগুলো হচ্ছে যে গ্রামীণ ছোট ছোট পাইকার ছিল আমের, তারপরে আপনার এরা কি করতো এক সময় গ্রাম থেকে আম কিনে শহরে নিয়ে যে তারা বিক্রি করতো, আজকে কিন্তু শহরেও কিন্তু যারা সচেতন ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু আসছেন না, সেভাবে আম কিনছেন না। এই ক্ষেত্রে আমি যদি বলি যে এখন কার ভূমিকা বেশি প্রয়োজন, আমি বলবো যে আনোয়ার স্যারের মতো যারা উদ্যোক্তা আছেন তাদের প্রয়োজনটা আমাদের সমাজে বেশি। কারণ হচ্ছে তারা যদি এই ধরনের একটা পোর্টাল তৈরি করেন যে ঠিক আছে তোমাকে কাঁচা সবজি দিচ্ছি, তোমাকে কাঁচা মাছ দিচ্ছি, কাঁচা আম দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে এই চেনটা কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা। ধন্যবাদ সবাইকে। আপনি খুব একটা রেলেভেন্ট পয়েন্ট তুলে এনেছেন এখানে ইকরামুল স্যার, যে আমরা হয়তো আবার সেই একই ডিসকাশনের দিকে এগোচ্ছি যে তথ্য প্রযুক্তি বা টেকনোলজির যেটি একটি প্রয়োজন, যেটা আজকে যারা হয়তো ডিজিটাল নন বা যারা প্রযুক্তি ব্যবহার সেরকম করেন না, তাদের এখন উচিত বলবো মানে এখন সেটা একটি প্রয়োজনের জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্রযুক্তির দিকে তাদের যেতেই হবে এবং সেই সব কটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং প্রয়োজন করতে হবে আরো মানুষের কাছে নিজেদের কাজ, নিজেদের গুডস, নিজেদের সার্ভিসেস পৌঁছানোর জন্য। একই প্রশ্ন করব এবার ইনামুল স্যারকে। আপনার সাথে কিছুদিন আগেও কথাবার্তা হচ্ছিল, মানে ইন নর্মাল সিনারিও আপনার কাছে নিশ্চয়ই অনেক ব্যবসার খাতাপত্র আসে, এখন সেই সব খাতাপত্র আপনি নিজের হাতে বসে সেগুলো অডিট করতে পারবেন না নিশ্চয়ই। তো এখন এই সিচুয়েশনে স্যার কিভাবে আপনার কাজ করার যেটা মেথড বা আপনাদের মতন যারা অন্যান্যরা যারা এফসিএ আছেন বা এরকম যারা সার্ভিসেস প্রোভাইড করেন তারা এই সময়ে, এই মুশকিলের সময় কিভাবে নিজেদেরকে একটু বদলাতে পারেন? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে এখন যে সময়টা যাচ্ছে, আমি আগেও আমার আলোচনায় বলেছি, আমরা এটা প্রেডিক্ট করতে পারতেছি না যে এটা কতক্ষণ ধরে এই সময়টা চলবে। বাট মেন হয় ডাক্তার আনোয়ার সাহেব যেটা বারবার বলতেছেন যে হ্যাঁ মাথায় থাকবে না, আমার মাথায় করোনা নেই ভেবেই কার্যক্রম আগাতে হবে, করতে হবে। আমরা বিশেষ করে আমরা সিএ ফার্ম গুলো এগুলো নিয়ে আমাদের যারা নীতি নির্ধারক বডি আছেন, আমাদের যারা অর্গানাইজার আছেন, কন্ট্রোলিং অথরিটি আছেন, আমরাও কিন্তু তাদের সাথে বসতেছি। আমাদের মেজর একটা ওয়ার্ক হলো অডিট ওয়ার্ক, যেটা ডকুমেন্টারি ওয়ার্ক, ডকুমেন্ট দেখে, ক্লায়েন্ট সাপোর্টিং দেখে আমরা ওখান থেকে ওটার ফেয়ারনেস, ওটার রিলায়েবিলিটি গুলো আমরা আমাদের প্রফেশনাল স্কেপিজমের মাধ্যমে বলে থাকি বা ওর ব্যাপারে আমরা মতামত দিয়ে থাকি। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু আমি ফিজিক্যালি এখন আমি যেতে পারতেছি না, ক্লায়েন্টে যেতে পারতেছি না,
বাট ক্লায়েন্টের রিপোর্টে দিতে হবে। স্ট্যাটিউটরি অডিটরের যে রিপোর্টগুলো, এগুলো কিন্তু আর সময় বাড়ানো যাচ্ছে না। ব্যাংকিং ক্ষেত্রগুলো এপ্রিলের মধ্যে দিতে হয়, এগুলো জুনের মধ্যে দিয়ে এসছে। আবার বিশেষ করে ইনসেন্টিভের যে অডিটগুলো হচ্ছে, এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে, না হলে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক ফান্ড রিলিজ করবে না, উদ্যোক্তারাও পাবে না। হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে এই সিএটিটি যেগুলো করতে পারছে, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিকগুলো, এই জিনিসগুলো, অনলাইন পেজগুলো, তাদেরকে স্ক্যান ডকুমেন্টগুলো দেখে আমাদের প্রফেশনাল স্ট্র্যাটেজিজম ইউজ করে এগুলো রিলায়েবিলিটি দেখে আমরা কাজ করতেছি। আমরা ব্যক্তিগতভাবে যেটা করেছি, বা আমার স্টাফদেরকে, আমার স্টুডেন্টদেরকে, আমরা যেহেতু বন্ধ ছিল, তাদেরকে আমরা পড়ালেখার জন্য, অন্যান্য সময় তো আমরা তারা বেশ কাজে প্যাক থাকে, তাদের টাইট শিডিউল থাকে। এই সময়গুলোর মধ্যে যেহেতু আমাদের থিয়েটার দুটো জিনিস, একটা থিওরিটিক্যাল নলেজ তারা গেইন করতেছে, আবার আমাদের সাথে ক্লায়েন্টে কাজ করে হাতে কলমে তারা শিখতেছে। এখানে আমরা যেহেতু এই মুহূর্তে তারা ক্লায়েন্ট ভিজিট করতে পারতেছে না, যে কাজগুলো করেছে এগুলোর উপর আমরা আবার স্পেশালাইজড অনলাইন ক্লাস তাদের নিচ্ছি, যে টিম কাজ করতেছে, ফলশ্রুতিতে তাদের থিওরিটিক্যাল নলেজগুলো ডেভেলপ হচ্ছে। আবার আমরা এটাও বলছি, যেহেতু আমার ক্লায়েন্টগুলোকে আমি অন টাইম এই মতো সার্ভিস দিতে পারছি না, বা সার্ভিসের রিকোয়ারমেন্ট গুলো গভর্নমেন্টের পক্ষ থেকে এক্সটেন্ড করা হচ্ছে, যেমন ট্যাক্সের 29 তারিখ পর্যন্ত সাবমিশনের ডেডলাইন ছিল 29 জুন পর্যন্ত, এটা আবার বাড়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এটা যেহেতু আমরা কমপ্লিট করতে পারিনি, সবাই আমাদের সাথে আসতেও পারেনি, ডকুমেন্টেশন ওইভাবে সাবমিট করা হয়নি, এই জন্য টাইম এক্সটেন্ড করেছে। এখন এই সময়গুলোর জন্য আমারও সার্ভিস এক্সটেন্ড হয়ে গিয়েছে। আমারও কাজের প্রথম প্ল্যানিং যেটা 19 তারিখ ধরে আমরা ক্লায়েন্ট সার্ভিসের জন্য শিডিউল করেছিলাম, এটা আরো 3 মাসের জন্য যাচ্ছে। মেন অন্যান্য যে শিডিউল গুলো ছিল, এগুলোকে আমাকে একটু রিপ্লেস করতে হচ্ছে প্রায়োরিটি বেস করবার জন্য। সেক্ষেত্রে যাদেরকেই আমরা আনতে পারতেছি, ফিজিক্যালি লাগতেছি, শুধু আমরা ডিউটি রোস্টারিং করে নেওয়া, তাদেরকে ডিউটি ভাগ করে দেওয়া, ওয়ার্ক ফ্রম হোম যেগুলো এখন সবাই ইউজ টু, আবার কনফারেন্সে যে মিটিং গুলো করা, এগুলোর সাথে ইউজ হয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি, এবং অলমোস্ট সবাই এভাবেই অগ্রসর হচ্ছে। আর সবচেয়ে আমি যেটা বারবার সবাইকে তাগাদা দিচ্ছি, আমার ক্লায়েন্ট লেভেলে হোক বা যাদের সাথে কথা বলা হোক, এই মুহূর্তে আমাদের মানসিক শক্তির, মানসিক দৃঢ়তাটা খুব দরকার। হ্যাঁ, কারণ এই প্যান্ডামিক, এই সময় কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমার যে মানসিক ধকল, শারীরিক যে ধকল, এটা নিয়ে আবার আমাদেরকে এই অর্থনৈতিক কার্যক্রমকে, অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য একত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। এর অংশ হিসাবে আমি অন্যান্য সময় যেটা আমরা এয়ার এন্ডিং এ পারফরমেন্স বোনাস দিই স্টুডেন্টদেরকে, এটা আমি জুন এন্ডিং তাদেরকে অলরেডি দিয়েও দিয়েছি, আমাদের ডিক্লেয়ার করে কিছু অ্যাডভান্সও দিয়েছি, সো দ্যাট তারা মানসিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে তারা চাঙ্গা থাকে, যেটা ফরাজি স্যার বলতেছেন যে এমপ্লয়ীদেরকে চাঙ্গা রাখা, নিজেদেরকে চাঙ্গা রাখা। এক্ষেত্রে আমরা কাস্টমার বেস যারা আছে তাদের সাথে খোঁজ খবর নেই, আমি ব্যক্তিগতভাবে কাস্টমারের যে যারা উদ্বোধন আসেন এবং আমার স্টুডেন্ট যাদের সাথে কাজ করতেছে, এদের সাথে ফোনে রোটেশনালি আমি রুটিন করে নিয়েছি যে একটা নির্দিষ্ট সময় আবার ফোনে তাদের সুযোগ সুবিধাগুলো, কোথায় তারা প্রবলেম আছে, এগুলো আবার ফোনে কনসালটেন্সি করবার মাধ্যমে আমি তাদের সাথে কানেক্টেড থাকতেছি। আশা করি আল্লাহ তাআলা অচিরেই এই দুঃসময় পার করে দিয়ে আবার আমাদেরকে সবাইকে আগের মতো ইকোনমিকতে অ্যাক্টিভিটিস বজায় রেখে অংশগ্রহণ করবার সুযোগ দেবেন। সবাই আমরা আবার আগের মতো ফিরে আসবো অল্প সময়ের মধ্যেই। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা অংশগ্রহণ করেছেন, বিজ্ঞ প্যানেলিস্ট, আপনি উপস্থাপক এবং যারা অন্যান্য ভাবে অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার, আপনি যা বললেন সেরকমই যেন সত্যি হয়, আমরা যেন খুব তাড়াতাড়ি করোনা এবং কোভিড-19 যে পরিস্থিতি আমরা আটকে গেছি, সেই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি চলে যায় এবং আমরা আবার যেন নর্মাল পরিস্থিতিতে ফেরত আসতে পারি। তো আজকের এই অনুষ্ঠান শেষ করব একটি বিরাট বড় প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের মিস্টার বিবেক সোয়াসারিয়াকে, যিনি আমাদের ট্যালি সলিউশনসের বাংলাদেশ হেড। তো স্যার, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা 4 জন ছিলেন, 4 জন 4টে দিক থেকে আপনারা নিজেদের ভিউ পয়েন্টস আমাদেরকে আজকে দিলেন। আজকে ডক্টর আনওয়ার ফরাজি যিনি ছিলেন, তিনি হসপিটাল সেগমেন্ট থেকে নিজের ওপিনিয়ন রাখলেন, সার্ভিস সেক্টর থেকে নিজের ওপিনিয়ন রাখলেন। মোহাম্মদ ইকরামুল, উনি গুডস সেগমেন্ট থেকে বা এফএমসিজি, যেটাকে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর পক্ষ থেকে নিজের ওপিনিয়ন রাখলেন। ইনামুল হাসান স্যার, তিনি একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট এবং তিনি নিজের একটি ওপিনিয়ন আমাদের সামনে রাখলেন। তো স্যার, আমি যেটা মনে করি যে আজকে
যেটা সবাই মোটামুটি বললেন যে এই সময়ে তথ্য এবং প্রযুক্তি টেকনোলজির একটি চূড়ান্ত ইম্পর্টেন্স দাঁড়িয়েছে বাংলাদেশের সকল ব্যবসায়ের সামনে, এবং এটা বললে হয়তো আমি ভুল করব না কি ট্যালি সলিউশনস ডেফিনেটলি সেই টেকনোলজির একটি রিপ্রেজেন্টেটিভ। তো স্যার আপনার কি মনে হয় যে কতক্ষণ লাগবে আমাদের পুরো ইকোনমিটা স্টেবিলাইজ হতে, এবং আপনাদের মতন যারা অন্যান্য যারা টেকনোলজিকে রিপ্রেজেন্ট করেন তাদের দায়িত্ব কতটা যাতে সবাই এই মুশকিলের সময়কে শেষ করে আগে নিজের ব্যবসাকে নিয়ে যেতে পারে? Amit, just to answer your first question, এই প্যান্ডেমিকটা কবে শেষ হবে এটা কিন্তু সত্যি বলতে গেলে আমরা কেউ কিন্তু এর উত্তরটা দিতে পারবো না। হ্যাঁ, সে বিইং সেড দ্যাট আমরা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছি ভ্যাকসিনেশনটা তৈরি করার জন্য, কিভাবে কোপ করা যায়, কত তাড়াতাড়ি একটা ক্লিনিক্যালি প্রুভেন মেডিকেশনটা বের করা যায়। বাট সেইং দ্যাট everybody will have to understand one thing, that এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হচ্ছে না। We'll have to stay with it for long time. Especially MSME, they will have to understand that this situation is going to prevail for a very long time, and we will have to understand, or rather the MSMEs কে এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কি এই যে নতুন নরমালটা এটা কিন্তু অ্যাডপ্ট করা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। সো what remains is, see, একটা MSME এর জন্য what is important, for MSME important is how better or how best way they can do business. That is critically important for an MSME, because MSME are the major contributors to the economy of a country. If my MSME does not work properly, or if they do not do business properly, then the entire economy of the country will be suffering. So now my advice or my thought towards this situation is, it will be better, or it is always to be better, that if my MSME understands today that I will have to live with this new normal and he adopts the new normal. Yes, it is not going to be very very easy though, but small steps towards adopting the new normal, it is a call of the time. মানে আজকে এটা কিন্তু দরকার ছোট ছোট ধাপ নেওয়া। মানে যেমন আনোয়ার সাহেব বলছিলেন কি আপনি যদি পুরো খাতাপত্রটা নিয়ে যদি নিজের ব্যবসায় দোকানে কিন্তু বসেই থাকবেন, তাহলে আপনার আজকে দিনে আর ব্যবসা হবে না, তাই না? তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রেখে যদি এগোনো যায়, then it becomes easy for my MSME to cope up with the situation. So if I have to answer what like we are addressing the IT infrastructure companies who can help MSME, how do we do it? So thing is that MSME should always think how to do business, but rather not to concentrate on how to control business. So the aspect is, if you have to control business, you will have to digitize so that the things are always there in front of you. Your receipt, your payables are there in front of you. Don't have to think about it. What you will have to think about is how to do proper business. What business you should focus on. Correct? Either you should go on a digital platform, or you should have to engage with a prospect on a digital platform. Your engagement or showing of a product can be physical, can be digital. So ওই প্রস্তুতিটা কিন্তু MSME কে তাড়াতাড়ি নিতে হবে কি ভাই আমার বিজনেসটা আমার কন্ট্রোলে যত তাড়াতাড়ি থাকবে আমি তত তাড়াতাড়ি কিন্তু বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। So in this period, as a software company, as a facilitator to these MSMEs, I would say that it is our moral responsibility to help them to educate our MSMEs that critically important for business আজকে is accountancy. So কত seamlessly আপনি accountancyটা নিজের accountancyকে যদি মেইনটেইন করতে পারেন, and ওই ওখানে এফর্টটা না লাগিয়ে যদি ব্যবসা করার জন্য এফর্টটা যদি লাগাতে পারেন, that will be much better. Yes, and going ahead, more requirement what I have understood from the panel discussion today, অনেক জায়গায় কিন্তু কমিউনিকেশনের গ্যাপ থাকে, নলেজের গ্যাপ থাকে। যেমন গভর্নমেন্ট ইজ ডুইং ইট বিট,
কিন্তু এইবার হচ্ছে গভর্নমেন্টে জিনিসগুলো যে নর্মাল এসএমইর কাছে পৌঁছবে তার একটা গ্যাপ আছে, ওটা কিন্তু গ্যাপ ফুলফিল করে আমাদের এফসি এর মতন মানে এনামুলদার মতন লোকগুলো। তো ওই জায়গাটাকে উনাকে ওই নলেজ সেশন গুলো বাড়াতে হয়, কিভাবে এমএসএমই কে ভালোভাবে নলেজেবল করা। আর নিজের বড় বড় ব্যবসাদারদেরকে ইট বিকাম দ্য রেসপন্সিবল ফর দেম অলসো, কি ভাই আমার থেকে ছোট ব্যবসায়ী ওদেরকে কিন্তু নলেজ দেওয়া কি ভাই এই জিনিসটা হচ্ছে মার্কেটে, তুমিও কিন্তু করো, তুমি কিন্তু করে কিন্তু এই সিদ্ধান্তটা নাও, দেখো তোমারও কিন্তু একটা ভালো হবে। সো ওই জিনিসটাকে কিন্তু দ্য চেইন হ্যাজ টু বি সেট, দ্য এন্টায়ার চেইন হ্যাজ টু রান। মানে ডুইং সামথিং অনলি উইথ ওয়ান হ্যান্ড ডাজ নট ওয়ার্ক। So this is what I probably think, and moral responsibility as a citizen or maybe as a good well-wisher of a country, I would say everybody will have to become a little bit of more conscious and start helping each other, holding hands, and say that yes, we are all together, and inshallah we'll cross all the hurdles together. So by saying that, I hope everybody is safe, keep your family safe, keep your friends safe, and yes, be positive and do business. Come back to a normal new, but keep yourself safe. That's it. Thank you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার বক্তব্য সামনে রাখার জন্য। এবং আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানাতে চাইবো, বিবেক স্যারকে, ইকরামুল স্যারকে, এনামুল স্যারকে, ডক্টর আনোয়ার ফেরাজি ইমন স্যারকে। আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান দিলেন, আপনাদের বহুমূল্য যে ইনসাইটস আপনারা আমাদের সামনে রাখলেন। যেটা যে একটি কথা সবার সামনে আজকে আমরা তুলে ধরলাম সেটা হচ্ছে যে কতখানি গুরুত্বপূর্ণ আমাদের দেশের ছোট এবং মাঝারি ব্যবসারা, এবং তারা পুরো ইকোনমির হালটা ধরে আছেন এবং তাদের সাপোর্ট করা আমাদের দায়িত্ব। এই যে মুশকিল সময়ে এখনো যে তারা কাজ করে চলেছে তার জন্য আমাদের বাড়ি ঘরও চলছে। এই যে জিনিসটা বোঝা এবং তাদের সেই সাপোর্টটা করা, যাতে যখন হয়তো আমাদের আশেপাশের সিচুয়েশন হয়তো আরেকটু হয়তো ভালো হবে, তখন যেন আমরা এই সাপোর্টটা চালিয়ে রাখতে পারি। তো খুব ভালো লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠান। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, ইউজফুল লেগেছে, হেল্পফুল আপনাদের হয়তো লেগেছে। আবার ফিরে আসবো হয়তো কোনো একদিন, আবার এমএসএমই নিয়ে আলোচনা করতে, এমএসএমই দুঃখ কষ্ট সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা করতে আবার আমরা ফিরে আসবো। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাংলাদেশ। Thank you for joining us, and please stay safe and God bless you. Thank you so much.